অনুভূতি আমরা বুঝতে পারি, কোনো নির্দিষ্ট চেহারা নেই এর। কখনো লাল সবুজ, কখনো জয় বাংলা, কখনো বাংলাদেশ, কখনো আবার মুক্তিযুদ্ধ, মুষ্টিবদ্ধ হাত। কোনো চেহারা নেই বা কোনো চেহারায় বাধা ধরা নেই বলেই হয়তো বিশ্বজুড়ে এই অনুভূতি শিকার রাজনীতির। দেশ একটি চেতনা, দেশ একটি আদর্শের অনুভূতি। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে এই দেশ অনুভূতির বিপরীতে জঙ্গিবাদ, মানবতার বিপরীতে ধর্মানুভূতিকে দাঁড় করিয়ে এখন এক ধরনের হেড কাউন্ট চলে ভোট কাউন্টও। কিন্তু অনুভূতির তো একটি স্বকীয় সহজ সত্যের শক্তি আছে, নেই কি? তাইলে কেবল ধর্মানুভূতিকেই কেবল আমল কেন দেয়া হচ্ছে শুধু রাজনীতিতে? আজকের চলমান আস্থা অনাস্থার রাজনৈতিক বাস্তবতায় আমরা আমাদের এই অনুষ্ঠানের নাম রেখেছি অনুভূতির রাজনীতি। সঙ্গে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে পেয়েছি, তিনি আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকেও পেয়েছি। মারুফ রসুল আছেন গণজাগরণ মঞ্চের কর্মী আমাদের লিঙ্ক স্টুডিওতে, আরও একটি স্টুডিওতে। আর আমরা সরাসরি কানাডা থেকে সংযুক্ত হয়েছি লেখক ফারজানা আজিম শিউলি, এই প্রজন্মের তিনি প্রতিনিধি। দেশের অনুভূতিটা ওই দূর থেকে অনেক অনেক বোধহয় তীক্ষ্ণ, সেটা নিয়ে নিশ্চয়ই শিউলির কাছ থেকে কথা শুনবো। খুব চমৎকার লেখেন শিউলি। আমরা একটু গণজাগরণ মঞ্চের দিকেই প্রথমে যাব, কারণ এই যে কথাটি বলছিলাম, দেশ একটি আদর্শ এবং অনুভূতি একটি বোধ, সেই জায়গায় কোথায় জানি একটা রাজনীতির শিকার হচ্ছে। এবং গণজাগরণ মঞ্চের পরপরই বোধহয় সেটি একটি নতুন একটা কৌশলের মধ্যে গিয়ে পড়ে গেল, নয় কি মারুফ রসুল? ধন্যবাদ দিদি। যেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছে যে অনুভূতির রাজনীতি, আজকে যেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে, এখানে খুব গুরুত্বের সঙ্গে একটি বিষয় আলোচনা হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে রাজনীতি কি আসলে অনুভূতির হয়? রাজনীতি তো হয় আসলে আদর্শের, রাজনীতি হয় মানুষকে নিয়ে, মানুষের আদর্শ নিয়ে। আমরা যদি একেবারে বাংলাদেশ নামক ভূখণ্ডের রাজনীতির ইতিহাস চিন্তা করি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচাইতে বড় রাজনৈতিক পাঠশালার নাম। মুক্তিযুদ্ধ হয়েছিল একটি আদর্শের উপর দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধ কিন্তু কোনো অনুভূতির উপর দাঁড়িয়ে হয়নি। আর আজকে যেই বিশেষ অনুভূতির কথাটি বারবার বলা হচ্ছে, ধর্মানুভূতি, সকলেরই ধর্মানুভূতিতে আঘাত লাগে। এই যে এক ধরনের এই বায়বীয় একটি প্রপঞ্চ ব্যবহার করা হচ্ছে, ধর্মানুভূতি। এই প্রপঞ্চ কিন্তু যতবারই আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে, ততবারই কিন্তু এই প্রপঞ্চটি ব্যবহৃত হয়েছে। 1971 সালে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় এই ধর্মীয় অনুভূতির বক্তব্য দিয়ে হচ্ছে সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে। এই ধর্মীয় অনুভূতির বক্তব্য দিয়ে গোলাম আজমরা, জামাতে ইসলাম, মুসলিম লীগ, ইসলামী ছাত্র সংঘ তারা গণহত্যা করেছে। এই ধর্মীয় অনুভূতিকে বিষয়টিকে ব্যবহার করি হচ্ছে 75 পরবর্তী সময়ে মৌলবাদী অপশক্তির উত্থান ঘটেছে। তো এই যে বিষয়টি, এখন যদি আমি একজন সাধারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি প্রশ্ন করি যে রাজনীতি যে অনুভূতির নামে চলছে, বা বিশেষ এই ধর্মানুভূতির কথা যে বারবার বলা হচ্ছে, তো এই নাসিরনগরে যখন ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বাড়িঘর লুট করা হলো, তখন কি কোনো ধর্মানুভূতি আঘাতপ্রাপ্ত হয়নি? কিংবা যখন পূজা মণ্ডপে আক্রমণ করা হয়, যখন প্রতিমা ভাঙচুর করা হয়, যখন রামুতে ঐতিহ্য নষ্ট করে ফেলা হয়, তখন কি কোনো ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়নি? তাহলে আসলে বিশেষ করে এখন শব্দটি সংশোধন করার প্রয়োজন এসেছে। রাজনীতি যেহেতু ধর্মানুভূতিকে গ্রহণ করেছে, সেহেতু আমাদেরও এই শব্দ সংশোধনের প্রয়োজন এসেছে। এটি আসলে ধর্মানুভূতি নেই, এটি আসলে একটি বিশেষ ধর্মানুভূতি। যেই বিশেষ ধর্মটি হচ্ছে রাষ্ট্রধর্ম, যেই বিশেষ ধর্মটি মুক্তিযুদ্ধের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে চিহ্নিত আছে, ইসলাম ধর্ম, সেই বিষয়টি তৈরি হয়েছে। এখন যে জায়গাটি আসছে সেটি আসলে হচ্ছে অনুভূতির রাজনীতি না। যদি এই বিষয়টি নিয়েই কথা বলতে হয়, তাহলে আসলে হচ্ছে ধর্মানুভূতির রাজনীতি। এবং ধর্মানুভূতির রাজনীতি মানে হচ্ছে ধর্মীয় রাজনীতি। আমি শুরুতেই ধর্মীয় রাজনীতি না, শুধুই কেন ধর্মানুভূতির রাজনীতি নিয়ে কথা বলবো, কারণ আমি তো বলেছি যে কোনো অনুভূতিরই একটি স্বকীয় সহজ সরল সত্য আছে এবং সেই সত্যের একটা শক্তি আছে। যখন নাকি দীপনের বাবা বলেন যে আমি আমার ছেলে হত্যার বিচার চাই না, সেটা একটা রাষ্ট্রের কাছে একজন অসহায় পিতার অনুভূতি, সেই অনুভূতিটারও একটি শক্তি আছে। আমি সমাজচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে একটু জানতে চাই।
একটা ব্যাপার হলো যে অনুভূতি, উপলব্ধি, চিন্তা, আবেগ এগুলো তো মানুষের সব কর্মকাণ্ডেই থাকে এবং রাজনীতিতে তুলনামূলকভাবে বেশি থাকে। এই কারণে যে একটা দেশের রাজনীতি গোটা জনসাধারণকে নিয়ে, গোটা জনসাধারণের বোধ বুদ্ধি ইত্যাদিকে নিয়ে। সেই জন্য রাজনীতির মাধ্যমে কখনো কখনো আবেগ, অনুভূতি এসবের ঘনীভূত প্রকাশ ঘটে। তো আমরা সুনির্দিষ্টভাবে যে বিষয়টি আলোচনা করছি সেটা একটা সমস্যা, আমাদের জাতীয় জীবনের খুব বড় সমস্যা। আমাদের জাতির মধ্যে কি বলবো, একদিকে গণতন্ত্রী, সমাজতন্ত্রী, জাতীয়তাবাদী, আন্তর্জাতিকতাবাদী শক্তি আছে যেখানে আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি। আবার এর প্রতিপক্ষ হিসেবে অন্য শক্তি আছে যারা ইসলামের কথা বলে, যারা আরও নানাভাবে ঠিক মুক্তিযুদ্ধের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেভাবে আমরা কথা বলি তার চাইতে ভিন্নতর অবস্থানে থেকে ভিন্ন ধরনের কথা বলেন। তো এই দুই পক্ষের বিরোধ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অগ্রগতি। এই যে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে ফেলা হলো, এটাকে তো বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না, আকস্মিক ঘটনাও বলা যাবে না। এর পেছনে কারণ আছে, কারণের পাল্টা কারণ আছে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যে শক্তি সমাবেশ ছিল সেই শক্তি সমাবেশে পরিবর্তন ঘটেছে। ধর্মপন্থী শক্তি যতটা দুর্বল ছিল এখন আর ততটা দুর্বল নেই, অনেক বেশি সংখ্যার দিক থেকে, জনমতের দিক থেকে গেলেও যদি কোনো পদ্ধতিতে সেটা বিচার করা হয় তাহলে দেখা যাবে যে ধর্মপন্থী শক্তি অনেক বেড়ে গেছে। আজকে যদি আমরা তবলিগ জামাতের দিকে দেখি। স্যার আপনি বললেন দুই পক্ষের বিরোধ এবং ক্রিয়া প্রতিক্রিয়া বলেছেন। আমরা তো যে নিউটনের থার্ড লয়ের মতো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সব সময় যে প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়াটি আমরা আমাদের দৃশ্যমান হবে সমান সমান, মানে 500 লোকের বিপরীতে 500 লোকের সমাবেশ হবে তা তো নয়। আমরা কথা বলছি অদৃশ্যমান অদৃশ্য একটি শক্তি। এই ধর্মানুভূতির কথাই যদি বলি, অথবা ইসলাম ধর্মানুভূতির কথাই বলি, অথবা অন্য ধর্মের অনুভূতির কথাই বলি, সেগুলো তো আমরা ধরে ছুঁয়ে দেখতে পারবো না, এটা একটা ফিল করার ব্যাপার। সেটা নিয়ে যখন নাকি ক্রিয়া প্রতিক্রিয়া একটা দৃশ্যমান একটা ব্যাপার গিয়ে দাঁড়ায়, প্রতিক্রিয়াটা তো কখনো আবারও দৃশ্যমান অন্যভাবে হতে পারে, নয় কি? প্রতিক্রিয়া যে সবসময় সমান হবে তা নয়। নিউটনের যে ল অফ মোশন, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটা জড় বস্তু সম্পর্কে, জড় পদার্থের বিহেভিয়ার সম্পর্কে। কিন্তু মানুষের আচরণ তো জড় পদার্থের মতো নয়। আমাকে একটা মারলে আমি কখনো কখনো দুটো তিনটা মারতে চাই, আমাকে একটু মারলে আমি কখনো কখনো খুন করে বসি। কাজেই নিউটনের ল ঠিক আছে, কিন্তু যখন এটা আমরা মানুষের সমাজে দেখব তখন মানুষের আচরণের মধ্যে এটা ঠিক সমান রিঅ্যাকশন হয় তা না, অধিকাংশ সময়ই অনেক বেশি রিঅ্যাকশন হয়। তবে যারা দুর্বল তারা মারা পড়ে। স্যার আমরা রিঅ্যাকশনটা কি খালি প্রকাশেই বুঝবো? রিঅ্যাকশন তো, শক্তি তো অনেক সময় স্থবিরও থাকে এবং কখনো কখনো ঘনীভূত হয়, যেটা মারুফ রসুল বলেছিল যে ভিতরে ভিতরে জমাও হয়। এবং আমরা শক্তির বিস্ফোরণ শব্দটি আমরা জানি যদি পদার্থবিজ্ঞানের ভাষায় কথা বলি। বিস্ফোরণ একটা সময়ে গিয়ে হয়, বিস্ফোরণের আগে অবদমিত বাসনা থাকে, অনেক ক্ষোভ রাগ থাকে যেটা প্রকাশ করা হয় না অথবা প্রকাশ করা যায় না। কিন্তু একটা সময়ে যখন বিক্ষুব্ধ শক্তি বৃদ্ধি পায় অথবা বিক্ষোভ বৃদ্ধি পায় তখন বিস্ফোরণ হয়। যেমন 69-এর গণ অভ্যুত্থান অথবা 1971 সনের মার্চের জাতীয় অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরকম ঘটনা আছে। তবে কারণ কার্য সূত্র ধরে বিষয়গুলোকে বুঝতে চাইলে আমরা বুঝতে পারবো। আমরা তো আলোচনার জন্য আলোচনা না, আমরা চাই সমস্যার সমাধানের দিকে কি করে যাওয়া যায়। আমাদের দেশে মানুষ গণতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে, সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে গিয়েছিল। মসজিদে 1970 সনের কথা ধরি, 1960 সনের কথা ধরি, জনসংখ্যার অনুপাতে কম ছিল, কিন্তু তারপরেও
আনুপাতিকভাবে মসজিদে যাত্রীর সংখ্যা একেবারেই কমে গিয়েছিল 1960-এর দশকে, 70-এর দশকেও তাই ছিল, 80-র দশকেও কিছু অংশে। সেই যে মানুষ আকৃষ্ট হয়েছিলেন শেরেবাংলা ফজলুল হক, শেরেবাংলা ফজলুল হক তো ধর্মের কথা বলেননি, তিনি কি কখনো হজ করতে গিয়েছেন? তার বিরুদ্ধে মুসলিম লীগের অনেক কথা ছিল যে তিনি এই করেন ওই করেন, মুসলমানরা কেন যুক্তফ্রন্টে ভোট দেবে। তারপরেও লোকে যুক্তফ্রন্টে ভোট দিয়েছে। 6 দফা আন্দোলনের কালে আরও মানে আগে পরে ঘটনা প্রবাহ ছিল। এখন পক্ষ প্রতিপক্ষ ছিল, যারা এখন রাজনীতিতে ধর্মপন্থী শক্তি, তারা তো একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল 1972 সন থেকে 75, 1975 থেকে 85 এই সময় তো এই শক্তি দুর্বল ছিল, কিন্তু ক্রমে এটা বাড়তে লাগলো কেন? হ্যাঁ, 75-এ পৃষ্ঠপোষকতা পেয়েছে। পৃষ্ঠপোষকতা পাওয়া, পৃষ্ঠপোষকতা নেওয়া সবটাই তারা করেছে, কারণ তারাও তো বাঁচতে চায়, তারাও তো সুযোগ সুবিধা নিতে চায়, তারাও লাভবান হতে চায়। কাজেই তারা সেটা পেরেছে, আমরা সেটা পারিনি ওই সুযোগ নিতে। আমাদের সামনে সুযোগ অনেক বেশি ছিল 1972 থেকে 75 এই সময়ের মধ্যে। কোন সুযোগ নেবার কথা বলছেন? এবং বলছি জনসমর্থন পক্ষে পাওয়ার, জনসমর্থন পক্ষে রাখা। সেটা আমি বলছি যে ধর্ম তো একটা বিশ্বাস, ধর্ম তো একটা চর্চা, ধর্ম তো আপনি ঘর থেকে আপনি এখানে চর্চা করেন। সেটাকে এই আমাদের এই বোধটাকে যখন নাকি রাজনীতিতে ব্যবহার করতে পারা না পারার যখন প্রশ্ন আসে, তখন কি আসলে রাজনীতির দেউলিয়াতে প্রকাশিত হয় না? তা তো হয়েছে। আমাদের রাজনীতির তো একটা আদর্শিক জায়গা, আপনি আপনার ভিন্ন রকম আদর্শ দিয়ে আপনি জনগণের মন অথবা অনুভূতি কিনবেন। এখানে একটি সহজাত যেটা নিয়ে আমরা জন্মালাম সেটা নিয়ে তো আপনি কিনতে পারেন না। পরিবর্তিত হয় মানুষের বিশ্বাস, সংস্কার, বাবার চিন্তা সন্তানের মধ্যে যে ঠিকমতো ট্রান্সমিটেড হয় তা না। সন্তান অনেক সময় অনেক প্রগতিশীল অগ্রসর চিন্তায় যায়, আবার এমনও দৃষ্টান্ত আছে যে বাবা মানে যে চিন্তায় প্রগতিশীল হলেও সেটা তো তার বিশ্বাস। সেটা আপনি ধর্ম নিয়ে বিশ্বাস হোক অথবা সায়েন্স নিয়ে বিশ্বাস হোক, এটা তার বিশ্বাস, এটার উপরেই তার ভর। কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, আপনি আপনার একটা কোনো মতবাদ নিয়ে আসেন, অন্য কিছু নিয়ে আসেন, আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলবেন এবং আমি ঘরে শেখা আমার বিশ্বাসকে আপনি এক্সপ্লয়েট করবেন, সেটা কতখানি যৌক্তিক? একটুও যৌক্তিক না। এক্সপ্লয়েট করা, সে বিশ্বাসী হোক অথবা অর্থনীতি ক্ষেত্রেই হোক, একেবারেই যৌক্তিক না, একেবারেই উচিত না। কিন্তু মানুষের সমাজে অযৌক্তিক এবং অনুচিত ব্যাপার আছে আমাদের সমাজে, বর্তমান ঐতিহাসিক কালে এটা অনেক বেশি আছে। যে এই অনুচিত চর্চাটার কারণেই আসলে রাজনীতিতে এই আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা। আমাদের সঙ্গে একজন রাজনীতিবিদ আছেন, তার কাছে শুনবো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আছেন। তার আগে আমি একটু স্কাইপে শিউলির কাছ থেকে অনুভূতি বিষয়ক তার ভাবনা, দূর থেকে যখন নাকি দেশটা ভাবে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমরা অনুভূতির রাজনীতি নিয়ে কথা বলছি। ফারজানা শিউলি। হ্যাঁ, এমনই ধন্যবাদ। আসলে এই অনুভূতি এবং এই যে অনুভূতির সাথে যেন একটা রোমান্টিসাইজড একটা ব্যাপার থাকে, একটা ফ্যান্টাসির ব্যাপার থাকে, এটা আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রতিটা বড় বিষয়কে ঘিরেও আমাদের আছে। ওই জায়গাগুলো নিয়ে আমার একটু সমস্যা আছে। আমি সেখানে যাওয়ার আগে একটু বলতে চাই যে এই যে অনুভূতির ব্যাপারটা যে এলো, এটার একটু শেকড়ের দিকে যদি যাই, আমাদের খুব জানা বিষয়গুলো এখানে যারা আছেন সবাই জানেন। আমি খুব সংক্ষেপে যদি একটু রিক্যাপ করি, যে আমাদের দেশে খুব একটা কিন্তু ইউনিক ব্যাপার আছে রাজনৈতিক ক্ষেত্রে, যার বাই প্রোডাক্ট কিন্তু আজকে এই অনুভূতির রাজনীতি বলুন বা যে ধর্মভিত্তিক যে বাড়াবাড়ি বা মৌলবাদের উত্থান যাই বলুন। যেমন আমাদের এখানে রাজনৈতিকভাবে খুব পোলারাইজড আমাদের দেশটা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ থাকে, একেবারে বিপরীত মেরুতে অবস্থান থাকে, কেউ কনজারভেটিভ, কেউ লিবারেল, কেউ সেমি লিবারেল, কিন্তু দেশের ইন্টিগ্রিটির প্রশ্নে, স্বাধীনতা, স্বায়ত্ত শাসন, স্বাধিকারের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে কিন্তু তাদের মধ্যে কোনো বিরোধের জায়গাটা থাকে না, পৃথিবীর কোথাও নেই। তো বাংলাদেশের মজার ব্যাপার হচ্ছে যে এখন যদি ক্ষমতাসীন দলকে আমরা একদিকে দেখি, আরেকদিকে আপনার যে আরেকটা বড় শক্তি আছে বা জাতীয়তাবাদী যে শক্তি, সে তার সাথে কিন্তু ছদ্মাবরণে বা
অলমোস্ট বলা যায় ইকুয়ালি অ্যালাইন্ড হয়ে আছে আমাদের দেশের অস্তিত্বকে অস্বীকার করে। স্বাধীনতা স্পিরিট ধারণ করা তার অনেক পরের ব্যাপার। সেই শক্তি ফলে মানুষ কিন্তু অনেক জিম্মি হয়ে পড়েছে যে দ্বিতীয় শক্তিটিকে ভোট দিলে পরে সেখানে ছদ্মবেশে ঢুকে পড়বে সেই স্বাধীনতার বিরোধী জামাত শিবির সেই শক্তি। আবার এদিকে আবার যারা ক্ষমতাসীন এই মুহূর্তে আছেন তারা যদি চরমভাবে রাজনৈতিক স্বার্থতা ক্রমাগত করতে থাকেন, রাজনৈতিক নানান সমীকরণ মেরুকরণে ক্রমাগত আপোষও করতে থাকেন, কিন্তু ওই অসাম্প্রদায়িক কোর্ট অ্যান্ড আর্ট কোর্ট মানুষরা কিন্তু তাদেরকে ভোট দিতে একরকম বাধ্য হচ্ছে। ফলে তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা বা জবাবদিহি জায়গাটা নেই। এটা যদি একটা পয়েন্ট আমি বলি। দ্বিতীয় জায়গাটা আমি আসতে চাই যে এই যে রাজনীতি ঠিক আছে, ক্ষমতায় যেতে হবে সব ঠিক আছে, কিন্তু অ্যাবসলিউটলি যখন জনগণের ভয়েস না হয়ে সেটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হয়, তখন কিন্তু তারা রাজনৈতিক সমীকরণের জন্য যে কোনো শক্তির দিকে যেতে পারে। এখন সেটা অ্যান্টাই লিবারেশন সেমি প্রো বা ছদ্মবেশীও যদি হয় তার সাথেও কিন্তু যেতে কোনো দ্বিধা করবে না, অর্থাৎ কোনো নৈতিকতা বা কোনো প্রিন্সিপালের ব্যাপারটা থাকে না। এখন এই জায়গাটায় আমরা যদি আসি যে দেখা যাচ্ছে যে বর্তমানেও আমরা একটা প্রাণান্তকর চেষ্টা দেখছি যে ক্ষমতায় টিকে থাকার, যেমন করেই হোক, এবং সেটার কারণে কিন্তু মেরুকরণ। এবং আমি এখানে আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন বললে রাখি, আমি কিন্তু হেফাজতের বিষয়টাকে আসলে এরকম দেখছি না যে তাদেরকে তার এক সময় জাতীয়তাবাদী শক্তির ছত্রছায়া ছিল, এখন আওয়ামী লীগের ছত্রছায়া এসছে, এবং সেই জন্য তারা ওই সেই ভ্যাকিউম বা একটা তৃতীয় জায়গা নিয়ে নিয়েছে। ব্যাপারটা কিন্তু তা না, আমাদের ভুলে গেলে চলবে না। 2013 মে মাসে তারা কিন্তু 6 লাখ লোকের সমাগম ঘটিয়েছিল, বরং এটা অনেকটা ইফেক্ট কজের উল্টোটা, যে তারা ওই রকম একটা সংহত জায়গায় ছিল বলেই আজকে ক্ষমতাসীন দলও তাদের সাথে আপোষ করবার বা জোট বাঁধবার বা এক ধরনের স্ট্র্যাটেজিক জায়গায় যাওয়ার একটা ব্যাপারে এসছে। দুটোই হয়েছে ভাইস ভার্সা, তারা আরো ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং তারা শক্তিশালী ছিলও বটে। এখন তার মনস্তাত্ত্বিক সামাজিক কারণে আমরা পরে যাব। তৃতীয় আমি একটা ছোট্ট পয়েন্ট উল্লেখ করতে চাই যে এই যে আজকে ভাস্কর্য, যে প্রসঙ্গে আজকে আমার মনে হয় যে অনুভূতির রাজনীতি বা এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়েছে, এখানে হচ্ছে যে বুদ্ধিজীবীরা কি বলা হয় যে আপনার জনগণের এজেন্সিশিপ তারা নিবে। এজেন্সিশিপটা কেমন করে নেবে? বিশেষ করে ক্রান্তিকালীন সময়ে অল্টারনেটিভ যে ভয়েসটা, কণ্ঠস্বর ধারণ করবে। সেই কণ্ঠস্বর ধারণের ব্যাপারে দেখা যায় যে আপনার আমি যদি বর্তমানের দিকেও তাকাই, লম্বা ইতিহাসের দিকে না যাই, নানান ধরনের বস্তুগত সুবিধা দিয়ে, একটি জমি থেকে শুরু করে, একটি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে, পদক থেকে শুরু করে, আমি অসম্মান করে বলছি না, যারা যোগ্য মানুষ তারা পাচ্ছেন, কিন্তু নানান রকম ভোগ এবং নানান রকম বিষয়ের তারা সমীকরণ মেলাতে গিয়ে তারা যেই কায়েমি শক্তি বা যেই রাজনৈতিক সঠতা বা হঠকারিতার বিপরীতে রেজিস্ট্যান্সে তাদের কথা বলবার কথা ছিল, ভয়েস হওয়ার, তারা কিন্তু সেই শক্তির ভয়েস হয়ে বসেছে। এবং আমি একটু ভাস্কর্যে আসি, যে আপনি জিপিওর সামনে যে বর্ষা নিক্ষেপের ভাস্কর্য, সেটির উপর আঘাত এসেছে আপনার দুরন্তকে নিয়ে ঝামেলা হয়েছিল, হয়েছে আপনার শাহজালাল বিমানবন্দরে আপনার বাউল ভাস্কর্য নিয়ে। এবং আমি বিশেষ করে উল্লেখ করতে চাই 77-এ আমাদের অপরাজেয় বাংলার উপরে যে আঘাতটা এসেছিল, তখন কি রাষ্ট্রনৈতিক ব্যবস্থা এর চাইতে বেশি অনুকূলে ছিল? অবশ্যই না, অনেক প্রতিকূলে ছিল। কিন্তু তখন এই যে শক্তির কথা আমি বললাম, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এদের ভূমিকাটা সেই রকম ছিল। এখন কথা হচ্ছে যে তাহলে মানে কোন জায়গাটায় সমস্যাটা হচ্ছে? হ্যাঁ, সমস্যাটা খুব পরিষ্কার, নৈতিকতার। এখানে মোরাল গার্ডসের সেই জায়গাটা নেই, এখানে আপনার অনৈতিক ভাবে সুবিধা নেওয়ার ব্যাপারগুলো আছে এবং দলদাসপনা আছে, ভীষণ রকম ভাবে দলের সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়ার ব্যাপারটা আছে। এখন এই জিনিসগুলোর কারণে আপনার মানে ঠিক উল্টো, ওটা অ্যান্টাই ফোর্স হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে। ফলে মুন্নি, একটা ইন্টারেস্টিং বিষয়, ওরা কিন্তু ইস্যু ভিত্তিক কথা বলছে, আমরাই কিন্তু এর ভেতর, আমরা এর বাইরেও নই। ইস্যু ভিত্তিক কথা বললেও মানুষ কিন্তু বিশ্বাস করছে না, স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু মানুষ বিশ্বাস করছে না। বিশ্বাসের জায়গাটা কিন্তু কনসিস্টেন্ট একটা আপনার বিশ্বাসযোগ্যতার জায়গা একটা তৈরি করতে হয়, সেই জায়গাটা করতে পারিনি। এখন এমনকি আমাদের যে একটি নামও আছে, যে একটি সম্মিলিত সাংস্কৃতিক জোট নামে, আমি সেটিকেও আমি এর বাইরে ফেলছি না, সেটি বড় রকম ভাবে ব্যর্থ হয়েছে এবং পুরোপুরি হাইবারনেটিং একটা অবস্থায় আছে। এটা খুব বিপজ্জনক, কারণ আমার রাষ্ট্র সাথে
শিউলি সঠিক আচরণ করছে। জি। শিউলি আপনি থাকবেন। আপনি অনেকগুলো পয়েন্ট তুলেছেন। তার মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের অনেকের কথা বলেছেন। দলদাস শব্দটি বলেছেন। আমাদের এখানে আসলে সব গ্রুপের রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু আপাতত একজন সাংবাদিক নেতাকে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান। শিউলির কথা শুনছিলেন শফিকুর রহমান আপনি। আপনি ডিফেন্ড করবেন কিনা? আপনার যথেষ্ট পয়েন্ট আছে কিনা? শিউলি যা যা বললেন এক ধরনের দলদাসে পরিণত হয়েছে। দেখুন উনি আমি প্রথমেই এই এটিএন নিউজের কর্মী, সাংবাদিক, শ্রোতা, দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পবিত্র রমজান মাস কালকে থেকে রোজা শুরু হবে, সেই শুভেচ্ছাও জানাচ্ছি। উনি যে কথাগুলো বলেছেন আসলে এটা ডিফেন্ড করার কিছু নেই। আমার আমি যতদূর আমি শুনলাম সেটি হচ্ছে যে আমাদের কতগুলো বাস্তবতাকে স্বীকার করেই কথাগুলো বলতে হবে। সে বাস্তবতাগুলো হলো, আপনারা লক্ষ্য করবেন আজকে যেই ঘটনাটি ঘটে গেল, বিশেষ করে যে ভাস্কর্য, যেটি গ্রিক দেবী নেমেসিসের ভাস্কর্য, আমরা বলি যে উনি হচ্ছেন আইনের শাসনের দেবী। আমরা তার ভাস্কর্যটি যখন এখানে লাগালাম তখন থেকেই কিন্তু একটি কথা শুরু হয়ে গেল, চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। আমি শুধুমাত্র যে আমি কিন্তু ঠিক একেবারে পার্টিকুলার এই ভাস্কর্য ইস্যু নিয়ে আমরা আজকের আলোচনার অবতারণা করিনি। আমরা বলছি অনুভূতির রাজনীতি অ্যাজ এ হোল। এবং নিশ্চয়ই জানেন, পাঠ্যপুস্তকের কথা জানেন, আপনি সাংবাদিক, আপনি অনেক কিছুরই খবর রাখেন। আমি স্পেসিফিক শিউলির কথার সূত্র ধরে আপনার কাছে জানতে চেয়েছি সাংবাদিকদের তরফ থেকে আপনি এটা ডিফেন্ড করবেন কিনা, না মেনে নেবেন। শিউলি একেবারে কোট আনকোট বলেছে নানা রকমের সুবিধা ইত্যাদি নানান কারণে যে কণ্ঠস্বর আসলে থাকার কথা ছিল, সিভিল সোসাইটি বলে যেটা হওয়ার উচিত ছিল, যে রকমের আচরণ হওয়া উচিত ছিল, সেটা একেবারেই অনুপস্থিত বর্তমান প্রেক্ষাপটে। এমন কি ঘটলো আমাদের? তাইলে কি দেখা যায় যে বর্তমান যে সরকার আছে তারা কি খুব নিষ্পেষণকারী, নাকি আমরা যারা এই রাজনীতি, আমরা সাংবাদিক, সংস্কৃতি কর্মী, আমরা সুবিধাবাদী? আপনি কোনটা বলবেন? আমি দুইটার কোনোটাই পুরোপুরি বলবো না, আবার একেবারে উড়িয়েও দেব না। সেটি হচ্ছে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের তো কতগুলো সুবিধা আছে। সুবিধাগুলো হলো আমাদের অ্যাক্সেস আছে, আনলিমিটেড অ্যাক্সেস আছে। অতীতে যেমন নৈতিকতার প্রশ্নে সাংবাদিকরা ব্রত হিসাবে এই পেশাটাকে নিয়েছে, এখন আর সেটা সেই জায়গায় নেই। কারণ সাংবাদিকরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করে না। সমাজ যেখানে পৌঁছে গেছে সাংবাদিকরাও পৌঁছে গেছে। হ্যাঁ, একজন দুইজন হয়তো থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল সাংবাদিকরাও কিন্তু নৈতিকতার দিক থেকে এত নিচে নেমে গেছে যে আমরা সামান্যতে লোভ, যেমন সরকারগুলো আমাদেরকে লোভ দেয়, অনেক কিছু দেয়, দিলে আমরা সেগুলো উপরে নিয়ে যাই, আবার সরকারের পক্ষে আমরা কথা বলি বা বিরুদ্ধে যাই না। একইভাবে বিরোধী দল যে আমাদেরকে একেবারেই ইয়ে করছে তা না, বিরোধী দলও কিন্তু সাংবাদিকদের ব্রাইব করে, বিভিন্নভাবে করে। আবার কতগুলো জিনিস আছে সেই ক্ষেত্রে আসলে নৈতিকতা নিয়ে কথা বলবার মতো, বা সেই আমরা যদি ইতিহাস, আমাদের সেই গৌরব, সাংবাদিকতার একটা নোবেল পেশা, সেগুলোর অনেকখানি আমরা হারিয়েছি, এবং সেই গলার আওয়াজটা সেটা আমরা হারিয়েছি নানান কারণেই আপনি বলতে চাইছেন। আমরা আপনার কথা শুনবো। আমরা সুলতানা কামালের কাছে আসতে চাই, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মানবাধিকার কর্মী। আমরা বলছিলাম যে অনুভূতি নিজস্ব একটা শক্তি আছে। মারুফ রসুল যেটাকে বলছেন যে বাংলাদেশের রাজনীতির শিকার যেটা হয়েছে সেটা ধর্মীয় অনুভূতি এবং একটি স্পেসিফিক বিশেষ ধর্মের অনুভূতি একটা রাজনীতির শিকার হয়েছে। সেটার জন্য আমরা অনেক দুঃখ পাচ্ছি, দুঃখিত হচ্ছি। কিন্তু অন্য সব অনুভূতির কি কোনো শক্তি নাই? সেই শক্তি কখন কিভাবে স্ফুরণ হয়? ধন্যবাদ মুন্নি। আমার মনে হয় মারুফের সঙ্গে আমি অনেকাংশেই একমত হব, কিন্তু একটা জায়গায় মারুফ যখন বলছিলেন যে রাজনীতির সঙ্গে শুধু আদর্শের সম্পর্ক আছে,
অনুভূতি ভিত্তিক রাজনীতি হয় না, কিন্তু আমি বিশ্বাস করি যে রাজনীতির ভিতরেও আসলে গভীরে অনুভূতি রয়েছে, কারণ রাজনীতি তো তা না হলে বাংলাদেশ স্বাধীন একদম। হতো না, এবং আমাদের এটা সেই একটা ইউনিক একটা ব্যাপার 21-এর আমাদের। চেতনায় বলি, আমরা যখন আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান করি আমাদের চোখে পানি চলে আসে কেন, কারণ ওখানে তো অনুভূতির একটা সম্পর্ক রয়েছে। তারপরে আমরা অনুভূতি নিয়ে আলোচনা করতে করতে একটা জায়গায় গেলাম যে ধর্মানুভূতি, সেটা কিভাবে ব্যবহার হচ্ছে রাজনীতিতে। সেটা আমার যে কথাটা এখানটায় সেটা হলো যে ধর্ম তো মানুষের একটা একেবারে জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখান থেকে তো কেউ বিচ্ছিন্ন হতে পারে না। আমার একটা, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি কি করে আমার সৃষ্টিকর্তার সঙ্গে আমার সম্পর্ক নিরূপণ করব, তার সাথে আমার যে কথোপকথন, তার সঙ্গে যে আমার সম্পর্ক, তার কাছে যে আমার আত্মসমর্পণ, তার কাছে যে আমার নালিশ, সব কিছুই কিন্তু রয়েছে, এবং প্রত্যেক মানুষের জীবনে সেটা অত্যন্ত সত্য এবং বাস্তব। কথা হচ্ছে এখানে আমরা যখন ধর্মীয় অনুভূতির কথা বলছি, যেটা সবচেয়ে দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সেটা ভীষণভাবে একটা সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে বাংলাদেশের কথাবার্তা শুনলে মনে হয় যে বাংলাদেশ বোধহয় শুধুমাত্র সুন্নি মুসলমানেরই দেশ, আর কারোরই এখানে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এখানে কুষ্টিয়া আহমদিয়া ইমামের উপরে হামলা হবে, তাদের জায়গা তুলে দেওয়ার জন্য মিছিল করে যাওয়ার কথা হবে, যারাই যে কোনো ধরনের কথাবার্তা বলবে, মুক্ত চিন্তার যে কোনো ধরনের প্রশ্ন তুলবে, সেটার জন্য তাকে হত্যা করা যেতে পারে। সেটা একেবারে এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে যে রাষ্ট্রের শীর্ষতম পর্যায় থেকে প্রতিটি ক্ষেত্রে সেই জায়গায় মানুষ একেবারে নিশ্চুপ, একদম নিরুপায়। যদি একবার বলে দেওয়া হয় যে সে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত এনেছে, তাহলে তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলার যেন আর কোনো উপায় থাকবে না। আর প্রতিদিন যে কথায় বার্তায় নানাভাবে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার হচ্ছে, অন্য যে ধর্মাবলম্বী আছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, যারা মুসলিম ধর্মের ভিতরে থেকেও অন্য ধরনের কোনো চিন্তার কথা বলছে তাদের উপরে যে আক্রমণগুলি হচ্ছে, তাদের প্রতি যে কুৎসা রটানো হচ্ছে, তাদেরকে যে গালাগাল করা হচ্ছে, সেটা কি কারোর অনুভূতিতে আঘাত হানছে না? তাহলে এখানে আমরা যে কথাটা আজকে যে বিষয়টা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে যেন বাংলাদেশে একটি মাত্র গোষ্ঠীর অধিকার স্বীকৃত থাকবে, সংরক্ষিত থাকবে, এবং সেইটাই এখানে বেঁচে থাকবে। তার বাইরে যারা আছেন তাদের কোনো অনুভূতির কোনো রকম দামই থাকবে না। ওই একটিমাত্র অনুভূতি দিয়ে সেটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আরেকটা কথা আমার কাছে মনে হয় যে পরিষ্কার করা উচিত এখানটা, এবং সেই অনুভূতির প্রকাশভঙ্গিটা কীরকম, যারা সশস্ত্রভাবে সেটা প্রকাশ করতে পারছে, যারা আগুন দিয়ে জ্বালাও পোড়াও করতে পারছে, যারা যেই কথাটা একটু আগে এলো যে তা বোধহয় শিউলি বললেন যে খুব শিউলির বিশ্লেষণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে একটি অল্প বয়সী মেয়ে আমাদের চেহারাটা আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরলো, এবং সেখানটায় সে এই কথাটা বলেছে যে হেফাজতের যে সমাবেশটা ছিল সেটা কিন্তু তারা অনেক দিন ধরে শক্তি সঞ্চয় করেছিল বলেই সেটা করতে পেরেছিল, এবং সেটা কিন্তু পৃষ্ঠপোষকতা পেয়ে পেয়ে তারা সেই জায়গায় এসে পৌঁছেছিল। তারা সশস্ত্রভাবে সেটা প্রকাশ করতে পেরেছে, জ্বালাও পোড়াও করেছে, এমনকি গাড়ি জ্বালিয়ে দিয়েছে, গাছ কেটেছে, মানে মোট কথা একটা ধ্বংসাত্মক জায়গায় নিয়ে গেছে। আমার কষ্টটা কোথায়, তারপরে এই কথাটা একটু শেষ করি, সেটা হলো যে কিন্তু আমরা যে সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর কথা বলে যাচ্ছি, রক্ষা করার কথা বলে যাচ্ছি, সেটা আমরা ওইভাবে প্রকাশ করছি না বলে আমাদের কথা আমলে নেওয়া হচ্ছে না। আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা একটা বিরাট বিপদের সংকেত। যোগ করবেন শিউলি, যোগ করবেন কিনা? আমি একটু যোগ করতে চাই মুন্নি, প্রথমে একটু ছোট্ট যোগ করতে চাই। আপার কথা এলো যে শব্দটা সংখ্যালঘু এবং মুক্তবাদ, আমি একটু বলতে চাই যে ওই যোগ করতে চাই যে সেই কণ্ঠস্বর এতটাই রিভার্স কণ্ঠস্বর হয়েছে, অ্যান্টাই কণ্ঠস্বর হয়েছে যে মানে যখন সংখ্যালঘুরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, নিহত হচ্ছে মুক্ত মতবাদীরা, তারপরে আপনার যুক্তিবাদী বিজ্ঞান মনস্কদের দেশ ছাড়তে হয়েছে, পাঠ্যক্রম 37 জন লেখকের আপনার লেখা বাদ দেওয়া হয়েছে, যে সাম্প্রদায়িকীকরণ এবং যে দেশকে যে সামগ্রিকভাবে একটা মৌলবাদের দিকে সঞ্চালনা করা, এবং এই কোনোটাই কিন্তু অ্যাড্রেস হয়নি। কি ভয়াবহ বিপজ্জনক একটা অবস্থা। আচ্ছা, এবারে আসি আমি আপার কথা সূত্র ধরেই, এবং এটি আমাদের
যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতি বা একটি সংখ্যাগুরুর অনুভূতি, সেই জায়গাটা আমি আসতে চাই। দেখুন মুন্নি, ভাস্কর্যের কথাটা চলেই আসবে, এ কারণেই আসবে যে সুপ্রিম কোর্ট কিংবা তার আদেশে কিংবা নির্বাহী আদেশে একটি ভাস্কর্য কিংবা একটি স্থাপনা কিন্তু সরানো যেতেই পারে কিংবা স্থাপন করা যেতে পারে, কিন্তু জিনিসটার প্রতীকী জায়গাটা দেখেন যে সেটি হচ্ছে যে আপনি যখন একটি নির্দিষ্ট দলের একটি শুধু এজেন্ডা না, একটি আলটিমেটামকে ফুলফিল করছেন, যে রমজানের আগে, এবং আমরা যদি ভুলে না যাই, হ্যাঁ, যদি ভুলে না যাই যে মে মাসে তাদের যে 13 দফা নিয়ে তারা এসেছিল, তখনকার 7ম দফাটি ছিল কিন্তু তথাকথিত মূর্তি থেকে মুক্তকরণ দেশকে। হ্যাঁ, তো সেটি যখন আপনি ফুলফিল করছেন, আপনি তখন কি করছেন? আপনি পরিষ্কার রাষ্ট্রীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে বার্তা দিচ্ছেন যে এখানে সংখ্যাগুরুর অপছন্দে অমতে কিছু করা যাবে না। আরো পরিষ্কার করে বললে ইসলাম ধর্ম অনুমোদন করে না, এরকম কিছু করা যাবে না। এখন মুন্নি, আমরা যদি অল্প একটু পেছনে ফিরে তাকাই, যে 71-এ ধর্মই যদি আমাদের শেষ কথা হতো তবে কিন্তু আমরা থেকেই যেতাম। আমরা জাতিতাত্ত্বিক রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে ধর্মটাকে কিন্তু চূড়ান্ত বলে ভাবিনি, আমাদের আরো অন্যান্য বিষয়াদি ছিল, এবং সেখানে একটি পরিষ্কার ব্যাপার ছিল স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতার পেছনের শক্তি হিসেবে যে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মটা নির্দ্বিধায় পালন করবে, রাষ্ট্রের রক্ষক হবে, রাষ্ট্র সেটি সুনিশ্চিত করবে। কিন্তু যখন রাষ্ট্রীয় ভাবে বা নির্বাহী কিংবা কেন্দ্রীয় কিংবা সুপ্রিম কোর্টের আদেশে এরকম একটা আলটিমেটাম মেনে ভেঙে ফেলা হলো, তখন পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো যে রাষ্ট্র সেটির সাথে আছে, যে ইসলাম অনুমোদন করে না কিংবা সংখ্যাগুরুর যেটি পছন্দ হবে না সেটি করা যাবে না। এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে, যে দলটি এই স্পিরিটটাকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিল 71-এ, সেই দলটি এখন তো ক্ষমতায়, এবং তারা যখন সেই সেকুলারিজমের বাতাবরণে যে আমাদেরকে ক্ষমতায় রেখে দাও, আমরা আছি, আমরা তোমাদেরই ম্যান্ডেট নিয়ে এসেছি, এগুলো বলে বলে যখন তাদের হাত দিয়ে কাজটি হচ্ছে, তখন এর বার্তাটি কিন্তু আরো বেশি গভীর। আমার একদম স্পেসিফিক প্রশ্ন, আপনার কথা সূত্র ধরে আমাদের সঙ্গে রাজনীতিবিদ আছেন, ক্ষমতাসীন দলের সঙ্গে তিনি যুক্ত, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুতরাং সংগঠন তো একটা বিরাট বড় ব্যাপার। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, তার মানে যখন নাকি আমরা গোষ্ঠীর অধিকারের কথা বলছি, একটি মাত্র গোষ্ঠীর অধিকার স্বীকৃত হবে আর বাকিগুলো আসলে কিছুই না, আর যখন নাকি মুক্তিযুদ্ধের চেতনা একটা অনুভূতি হয় এবং সেই চেতনার অনুসারীদের সংখ্যাও তো কম নয়, তাদেরকে কেন এত গ্র্যান্টেড ভাবা হচ্ছে? মানে তাদেরকে আপনারা ধরেই নিচ্ছেন যে সেগুলো না আমল দিলেও চলবে, মানে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী দল হওয়ার সুবাদে আপনারা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছেন। আপনারা এই নিশ্চয়তা কোথা থেকে পেলেন? ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ ধরেই অনেক সমালোচক এবং বিশ্লেষকের কথা শুনেছি। প্রথমত আমি বলবো যে এখানে এই ভাস্কর্যের অপসারণ বা স্থানান্তরের বিষয়টি নিয়ে একটি অপপ্রচার চলছে। আমি ভাস্কর্যের বিষয়ে যাচ্ছি না, যেহেতু আজকের এই আলোচনার অনুষ্ঠানটা আসলে ভাস্কর্য বিষয়ক নয়, এবং আমি এখানে এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পরিষ্কার করতে চাই যে ভাস্কর্য স্থানান্তরণের বিষয়টি আসলে মাননীয় প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা স্থানান্তর করছেন। এখানে রাষ্ট্রের নির্বাহী বিভাগের কোনো সম্পৃক্ততা নেই, এবং আমাদের রাজনৈতিক দল হিসেবে কিন্তু সেখানে আমরা বলে দিয়েছি পরিষ্কার করে বারবার যে এটা আমাদের বিষয় নয়, এটা আমাদের এখতিয়ার বহির্ভূত একটি বিষয়। আর মাননীয় প্রধান বিচারপতি সেই সিদ্ধান্তটা নিয়েছেন, তিনি স্থানান্তর করছেন, তিনি অপসারণ করছেন না। এখানে একটা অপপ্রচার চলছে, এবং আমি মনে করি যে আপনারা কি প্রতিবাদ জানিয়েছেন? বাবুনগরী যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, এতে তো আপনার দল এবং আপনার প্রধানমন্ত্রীরও আমরা বারবার পরিষ্কার মানে তার যে মানে তারা রাষ্ট্রের নির্দেশে যে এটি অপসারিত হয়নি, সেই যে নিরপেক্ষতা সেটা নষ্ট হয়। আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের বিপরীতে দাঁড়িয়ে যায় বাবুনগরীর অভিনন্দন। দেখুন, আমরা বাবুনগরীকে বাংলাদেশের রাজনীতিতে কোনো বাবুনগরীকে আমরা বাংলাদেশের রাজনীতির মুখ্য বিষয় করতে চাই না। আমাদের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমাদের রাজনৈতিক উদ্দেশ্য অনুযায়ী, আমাদের ঘোষণাপত্র অনুযায়ী, আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট কিছু নির্বাচনী অঙ্গীকার আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাপনায় বিশ্বাস করি, আমাদের মূল নীতিতে সেটা পরিষ্কার করে বলা আছে, এবং আমরা বিশ্বাস করি কাজের মাধ্যমে আমরা ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। আমরা শুধুমাত্র কথার মাধ্যমে নয়, আমরা মাঠের রাজনীতি করি, আমরা জনগণের অনুভূতি সম্পর্কে সচেতন। এবং আজকে আমি আপনার মাধ্যমে বলছি, আজকে আমি
একটি ঢাকা শহরের ভিতরে একটি ডুমনি নামক একটি ইউনিয়ন পরিষদে আজকে আমি সেখানে গিয়েছিলাম। সেখানকার সাধারণ মানুষের সাথে আমি প্রায় 2 ঘন্টা ধরে সেখানে বসে মত বিনিময় করেছি। এবং আজকে যারা আমরা ঢাকা শহরে বসে বিদেশে বসে সম্মানের সাথে বলছি, যারা দেশের আর্থসামাজিক অবস্থা এবং জনগণের মানসিক অবস্থা বা জনগণের যেই আপনার স্পৃহা বা জনগণের যে আন্ডারস্ট্যান্ডিং রাজনীতি সম্পর্কে, সেগুলো আমাদেরকে মাথায় রেখেই কিন্তু রাজনীতি করতে হবে। আমরা সেটাকে মাথায় রেখেই রাজনীতি করছি। আমরা এমন কোনো স্টেপ নেইনি, এমন কোনো কাজ করিনি যেখানে তিলকে তাল বানিয়ে একেবারে মাঠে নেমে যেতে হবে যে আওয়ামী লীগ এটা গেল রব বলে আওয়ামী লীগ সব ডুবিয়ে দিচ্ছে। তিলকে তাল আওয়ামী লীগই বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার করেছে। অপসারণ কোনো তিলকে তাল নয়। পাঠ্যপুস্তকে হেফাজতের মানে প্রেসক্রিপশন অনুযায়ী পরিবর্তন, এটা তিলকে তাল নয়। আমরা এখন প্রেসক্রিপশনের বিষয়ে একটু আমি বলতে চাই যে যেটি বলা হচ্ছে যে হেফাজতের সাথে আমাদের কার্যকর করেছেন, হেফাজতের সাথে আমাদের কোনো রাজনৈতিক আঘাত হয়নি। কওমি মাদ্রাসার একটি অংশ আমাদের শিক্ষামন্ত্রীর সাথে মত বিনিময়ের মাধ্যমে তাদের কিছু দাবি দাওয়া পেশ করছে, সেটা বিষয়ে প্রশাসনিক কিছু সিদ্ধান্ত হয়েছে। আদর্শিক অবস্থানে আমরা আমাদের জায়গায় আছি। আমরা 14 দলের মাধ্যমে আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করেছি। আপনি জানেন সেখানের মধ্যে বামপন্থী দলও আছে এবং ধর্মনিরপেক্ষ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করছি। এবং কোনো ক্রমেই আমরা বলতে চাই পরিষ্কার করে দ্বিধাহীনভাবে যে ধর্মনিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো ধরনের কম্প্রোমাইজ যাবে না এবং যায়নি। এবং জননেত্রী শেখ হাসিনার সরকারই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি বলছেন ধর্মনিরপেক্ষতার ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো কম্প্রোমাইজে যাবে না, যায়নি। এখন বাবুনগরীর স্টেটমেন্ট অথবা বাবুনগরী কোনো ইস্যু না, বাবুনগরী বাংলাদেশের রাজনীতিতে বাবুনগরী। আমার প্রশ্নের জবাব দেবেন, এই স্টেটমেন্টে যদি আপনাদের এই ধর্মনিরপেক্ষতার যেই রূপ মানে আপনাদের যে স্ট্যান্ড, সেখানে যদি আঘাত আনে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? মানে তারা যখন নাকি বড় একটা ব্যানার পোস্টার নিয়ে যখন নাকি অভিনন্দন জানায়, তারা যখন নাকি বিজয় আনন্দ করে, তখন তো আপনাদের এই ধর্মনিরপেক্ষতার এই যে স্ট্যান্ড, সেখানে তো আঘাতপ্রাপ্ত হয় অনেক সাধারণ মানুষ, সেরকমই বোঝে। সাধারণ মানুষ এরকম বোঝে কি বোঝে না সেটা আমি বলবো না, তবে আমি বলবো আমাদের সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ বাবুনগরীকে আপনারা দেখেছেন, এই বাংলাদেশ আওয়ামী লীগের সরকারে কিন্তু বাবুনগরীরা যখন অরাজকতা করেছিল, আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করবার একটা অপপ্রচার আপনাদের বিরুদ্ধে। আমরা তো বারবার সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে এই ব্যাপারটি পরিষ্কার করেছি। বাবুনগরীরা যখন অরাজকতা করেছিল, আপনারা ব্যবস্থা নেবেন কিনা? আপনার মতো আপনাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটি দলের বিরুদ্ধে যখন নাকি এরকম হেফাজত ইত্যাদি নানান দল যখন ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলবে, তখন আপনারা ব্যবস্থা নিতে পারবেন কিনা, আমার এই প্রশ্নটি। হ্যাঁ অথবা না। আমরা কাউকে কোনো রাজনৈতিক কোনো ইস্যু এই মুহূর্তে আমরা আনতে চাই না। আমরা এমন কোনো সুযোগ দেব না যে জননিরাপত্তা সেখানে হুমকির মুখে পড়বে। আপনি জানেন যখন জননিরাপত্তা হুমকির মধ্যে পড়েছিল, আমরা 1 ঘন্টার মধ্যে মতিঝিল পরিষ্কার করেছিলাম। সেই প্রশাসনিক সক্ষমতা আমরা রাখি, বাবুনগরী হোক আর যেই নগরী হোক। কেউ যদি রাষ্ট্রের জননিরাপত্তা হুমকির সম্মুখীন করে, আপনি আছেন আমাদের সঙ্গে। আমরা একটা বিরতিতে যাব। আমি জানি মারুফ রসুলের এখানে অনেক কিছু যোগ করবার আছে। বিরতির সময় হয়েছে মারুফ রসুল, আমি বিরতির পরে এসে আপনাকে সুযোগটি দিচ্ছি, থাকবেন। একজন দর্শক আছেন অনেকক্ষণ ফোনে, একটা ছোট্ট করে যদি প্রশ্ন থাকে আমরা বিরতিতে যাব। হ্যালো হ্যালো, আমি দেবাশিস বলছি খাগড়াছড়ি থেকে। জি, আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাই অনুভূতির রাজনীতি নিয়ে কথা বলার জন্য। তো অনুভূতি বলতে সবার অনুভূতি সমান হওয়া উচিত। বাংলাদেশে শুধুমাত্র কি যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন শুধুমাত্র অনুভূতি কি তাদের? আজকে যে জয়পুরহাটে আমাদের 13টা মূর্তি ভাঙচুর করা হলো, আমাদের ধর্মীয় অনুভূতিতে কি আঘাত হানেনি? 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন আমার বাবা বঙ্গবন্ধুর পক্ষে সাফাই গিয়েছিলেন, 5টা দিন আমার বাবা পাকখানাদার বাহিনীর হাতে নির্যাতিত হওয়ার পরেও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছিলেন। সেটা কি আমাদের অপরাধ ছিল বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র গঠন করার জন্য সহযোগিতা করা? আজকে আমরা হিন্দুরা এখানে নিরুপায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, এখানে মহিবুল ভাই আছেন, যে আমরা হিন্দুরা কি আসলে বাংলাদেশে থাকবো?
নাকি চলে যাবো? অনেক ধন্যবাদ। আপনারা বলেন। যদি অনেক চলে যেতে ধন্যবাদ বলেন, দেবাশিস, থাকবেন আমাদের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরছি আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য। অনেকেই আছেন আমাদের এই প্যানেলে, থাকুন এটি নিউজের সঙ্গে। অনুভূতির রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে দেবাশিস ফোন করেছিলেন, তার প্রশ্নের উত্তর দেবেন আমাদের প্যানেলিস্টরা। তার আগে মারুফ রসুলের কাছে একটু শুনতে চাই, যোগ করতে চেয়েছিলেন শিউলি এবং মহিবুল হাসান চৌধুরীর মন্তব্যের সঙ্গে। মারুফ। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদকের কাছে আমার প্রশ্ন, যে তিনি তো বললেন যে তিনি মাঠের রাজনীতি, মানে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতি করে, নিঃসন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতি করে। তো তিনি তো কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে সাধারণ মানুষের কথা। এই যে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি থেকে দেবাশিস উনি যে টেলিফোনটি যে প্রশ্নটি করেছেন, এটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য। আমি ঠিক জানি না উনি কোন সাধারণ মানুষের কথা, কোন সাধারণ মানুষের অসাধারণ গল্প তিনি আমাদেরকে বলার জন্য অপেক্ষা করছেন, প্রথমত। দ্বিতীয়ত, তিনি বলছেন বাবুনগরী বাংলাদেশের রাজনীতির জন্য খুব মুখ্য বিষয় না। কতটা মুখ্য বিষয় না বললে গণভবনে গিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সমাবেশ করে আসে। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান, বঙ্গবন্ধু কন্যা, তার সঙ্গে গিয়ে দেখা করে কথা বলে ভাস্কর্য অপসারণের দাবি তুলে দিয়ে আসে। কোন ধরনের মুখ্য বিষয় হয়ে উঠলে এটা হতে পারে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়ত, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি সংগঠন বিষয়টি সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভেতরে যেভাবে যুদ্ধ অপরাধীরা ঢুকছে এবং তারাই অনুভূতি নিয়ে রাজনীতি, যে বিশেষ ধর্মানুভূতি নিয়ে রাজনীতি, এটা আওয়ামী লীগের মধ্যে ঢোকাচ্ছে, এই বিষয়টি সম্পর্কে তিনি কি বলবেন? তিনি কি দায় কি তিনি নেবেন? এই তিনটি প্রশ্ন আমার তার কাছে। মহিবুল হাসান চৌধুরী, মারুফের প্রশ্নের জবাব দেবেন কিনা? তার আগে দেবাশিসের প্রশ্নের জবাবটি দেবেন, সাধারণ মানুষের অসাধারণ প্রশ্ন। দেখুন, আমি যখন বলেছি যে সাধারণ মানুষের কথা, সেখানে দেবাশিস যিনি যে কথাটা বলেছেন, আমি কি বলেছেন সেটা বলিনি। সাধারণ মানুষের কিন্তু অনুভূতি হচ্ছে যে এই যে বিষয়টি, যে ভাস্কর্যের বিষয়টি, এই বিষয়ে তারা একেবারেই চিন্তিত নয়, কিন্তু একটি সুনির্দিষ্ট ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী এটাকে পুঁজি করে রাজনীতিতে সেটা আনছেন, এবং এটাই হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগকে সাধারণ মানুষ যে 2008 সালে এবং পরবর্তী 2014 সালে যে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের ম্যান্ডেট অনুসারে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাব, এবং সেখানে প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি সম্প্রদায়ের অনুভূতিকে আমরা সেখানে নেব। এখানে সুনির্দিষ্ট কোনো ধর্মের পক্ষে আমরা বলছি না। জননেত্রী শেখ হাসিনা বাবুনগরীর সাথে দেখা করেননি, এই বিষয়টি এখানে পরিষ্কার করা উচিত। বাবুনগরী কিন্তু জেল খেটেছে অরাজকতার কারণে, আমরা তাকে কিন্তু গ্রেফতার করেছিলাম এবং তার বিরুদ্ধে মামলা পেন্ডিং আছে, সে জামিনে আছে। সুতরাং কোন ধর্মীয় শক্তি কোন ধরনের অরাজকতা করলে আমরা কিন্তু সেটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আমাদেরকে একটু বলবেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, জামিনে পাওয়া সবাই কি সুযোগ পাবে? রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলবার বা তাকে কোনো আলটিমেটাম দেবার মতো সুযোগ কি থাকে? আলটিমেটাম 13 দফার 7 নম্বর দফাটি কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, বারবার করে আমরা দেখাচ্ছি। হেফাজতের আলটিমেটাম তো আমরা একসেপ্ট তো দূরের কথা, আমরা সেই হেফাজতের আলটিমেটামের উপর আমরা কোনো আলোচনা করিনি। সেখানে কওমি মাদ্রাসার স্নাতকোত্তর পর্যায়ের একটি স্বীকৃতির বিষয়ে আলোচনা হয়েছিল, সেখানে হেফাজতের ডিমান্ডের কোনো কনভারসেশন সেখানে হয় না। এটা পরিষ্কার করে বলে দেওয়া প্রয়োজন। আর হেফাজতকে আমরা কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিবেচনা করি না। আপনারা সেদিন দেখেছেন আমরা কিন্তু 5 তারিখ হেফাজতকে সরাতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল। অনুরূপভাবে সারা বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে সরাতে আওয়ামী লীগের 2 দিনের সময় প্রয়োজন। মহিবুল হাসান চৌধুরী, আমি একটু কম সাংবাদিক, কম শিক্ষিত সাংবাদিক, আমাদের এখানে সাংবাদিক নেতা আছেন, তার কাছ থেকে একটি ছোট বিষয় শুধু একটু বলবো যে আমি তার সাথে মারুফ সাহেবের একটি বিষয়ে এগ্রি করি। মারুফ সাহেবের একটি বিষয়ে আমি আসলে এগ্রি করি যে হ্যাঁ, আমাদের আদর্শিক রাজনীতির প্রশ্নে অনেকাংশেই অনেক ধরনের আমাদের ক্ষতি হয়েছে। সেখানে যখনই যেখানে যেভাবে করে আমাদের আদর্শ বিরোধী লোকজন সেই রাজনীতিতে ঢুকছে, আমরা কিন্তু একটি কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাইরের লোক ঢুকতে গেলে আমাদের অনুমোদন লাগবে। শফিকুর রহমান যেই কথা বললেন মহিবুল হাসান চৌধুরী, তার সঙ্গে তথ্য হিসাবে আপনার যোগ করার কি কিছু আছে, নাকি উনি যা বলেছেন সর্ববই সত্য এবং তার সঙ্গে আরো কিছু সত্য যোগ করার আছে, যে হেফাজতের কোন
কোনো নতজানু হয়নি, আদর্শিক জায়গা থেকে ক্ষমতাসীন দল সরে দাঁড়ায়নি, ভোটের রাজনীতির জন্য নানা রকমের আপোষ হচ্ছে না, এই ব্যাপারে আপনার কিছু যোগ করবার আছে কিনা? দেখুন, আমি কিন্তু এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সম্পূর্ণ একমত নই। তার কারণটি হচ্ছে, আজকে আমার পাশে মারুফ রসুল আছে, তিনি যে বলছেন যে গ্রামে গঞ্জে আজকে যেইভাবে মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে জামাত, পয়সার বিনিময়ে আওয়ামী লীগে ঢুকছে, এটি কিন্তু আওয়ামী লীগের জন্যে, আমি বলবো যে এটি একটি আওয়ামী লীগের জন্য চরম একটি থ্রেট বলতে হবে। আর যে কথাটি আমি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান নির্বাহী বঙ্গবন্ধু কন্যার প্রতি আমার বিশ্বাস আছে যে বাংলাদেশকে তিনি সঠিক পথেই নিয়ে এগোবেন। তার কারণটি হচ্ছে, আমি শুধুমাত্র আজকের অবস্থা দেখলে তো চলবে না। আপনি 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, তখন কিন্তু আবার এই সাম্প্রদায়িক শক্তি, যাদেরকে আমরা 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে তাড়িয়েছিলাম, তারা চলে এসছে। এবং সেক্ষেত্রে আপনি যে সাংবাদিকদের কথা বলছেন, সেই সাংবাদিকদেরও একটা বিরাট অংশ এই সময় সেই সাম্প্রদায়িক যে শক্তি, সেই শক্তি সাংবাদিকতায় এসছে, তাদের বিরাট বিরাট প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে আমরাও দ্বিধা বিভক্ত। তো এক্ষেত্রে যেই জিনিসটি সবচেয়ে বড় কথা, কারণ আপনি তো জানেন যে আমাদের সংবিধানে বিসমিল্লাহ কবে স্থাপিত হয়েছিল, শফিকুর রহমান, এটা কি এই আমরাও দ্বিধা বিভক্ত, বিএনপি আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে অথবা সাংবাদিক কমিউনিটি দ্বিধা বিভক্ত, এই দ্বিধা বিভক্ত এই শব্দটা কতদিন আর রাজনীতিতে আপনারা ব্যবহার করবেন, অথবা এক্সকিউজ হিসেবে কতদিন ব্যবহৃত হতে পারে বলে আপনি মনে করেন? আমরা এক্সকিউজ হিসেবেও ব্যবহার করতে চাই না, রাজনীতিতেও আমরা যেতে চাই না। কিন্তু রিয়ালিটি অফ লাইফ হচ্ছে যে সাংবাদিকরাও এখন দ্বিধা বিভক্ত। সেটি হচ্ছে, একটা গ্রুপ তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মূলধারা, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদের রক্তে লেখা হয়েছে, সেই মূলধারাকে সমর্থন করে। আরেকটি ধারা আছে যেটি মূলধারা থেকে বাংলাদেশকে বিচ্যুত করে একটি সাম্প্রদায়িক, তার মানে আপনি বলতে চাইছেন এই দ্বিধা বিভক্তিরও সুযোগ নিচ্ছে আসলে কোন গোষ্ঠী, সেটা আপনি বলতে চাইছেন। কিন্তু আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, এই দ্বিধা দূর করবার জন্য অন্তত একটি ছোট্ট কমিউনিটি বা সাংবাদিক কমিউনিটি, সেখান থেকে দ্বিধা দূর করবার জন্য আপনারা কোনো কন্ট্রিবিউশন করেছেন কিনা, এই প্রশ্নের জবাব নেব। আমাদের সঙ্গে মানবাধিকার কর্মী সুলতানা কামাল আছেন, তার কথা শুনবো একটা ছোট্ট বিরতির পর। আমরা অনুভূতি রাজনীতি নিয়ে কথা বলছি, সঙ্গে আছেন মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। আমরা সমাজচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল্লাহ হককে পেয়েছি, তিনি আছেন আমাদের লিংক স্টুডিওতে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আছেন গণজাগরণ মঞ্চের কর্মী মারুফ রসুল, এবং কানাডা থেকে যুক্ত হয়েছেন ফারজানা আজিম শিউলি। একজন দর্শক অনেকক্ষণ ফোনে আছেন, প্রশ্ন করবেন। হ্যালো। জি, আমি কালাম বলছি নেত্রকোনা থেকে। জি, প্রশ্ন। আইনমন্ত্রী আজকে বলেছেন যে সকল ধর্মের সম্মানার্থে, অর্থাৎ সম্মান রক্ষার্থে এই ভাস্কর্যটি সরানো হয়েছে, ঠিক আছে? তো অর্থাৎ তাহলে আমি ধরে নিতে পারি যে এই ভাস্কর্য সকল ধর্মের জন্য অবমাননাকর, অসম্মানজনক একটি বিষয়। তাই যদি হয়ে থাকে, ওনারা সরকারের থেকে এই ভাস্কর্য বানানোর বা স্থাপনের অনুমতি শুধু এখানে না, বিভিন্ন জায়গায় কেন দিচ্ছেন মানুষদের? অনেক ধন্যবাদ। সরকারের তরফ থেকে যদি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী তিনি আছেন, তিনি হয়তো এটার জবাব দেবেন। আমরা মানবাধিকার কর্মী সুলতানা কামালের কাছে আরেকটু শুনতে চাই। এই নানান প্রসঙ্গ এসেছে আমাদের আলোচনার মধ্যে, ফারজানা আজিম শিউলিও যোগ করতে চাইছেন। আমি সুলতানা কামালের কাছে আগে যাচ্ছি। ধন্যবাদ মুন্নি। আমি প্রথমে একটুখানি এই কথাটা তুলতে চাই যে আমরা যখনই কোনো কথা বলি তখনই বলা হয় যে ঢাকা শহরে বসে
কিংবা হয়তো না জেনে না বুঝে অবিবেচনা প্রসূত কথাবার্তা বলছি। এখানে আমি বিনয়ের সঙ্গে একটু বলতে চাই যে আমাদের সম্পর্কে একটু ভালো করে জেনে শুনে তারপরে যদি এই মন্তব্যগুলি করা হয় তাহলে খুশি হব। আমার মনে হয় যে নফেল এখানে বসে আছে, আমার থেকে বয়সে অনেক ছোট। ও যতবার গ্রামে গেছে আর যত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে, আমরা বসে একবার একটু তুলনামূলক হিসাব করে নিতে পারি যে আমি কত সাধারণ মানুষের সঙ্গে কথা বলি এবং কতবার গ্রামের লোকের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত জানতে পারি, তখন বোঝা যাবে। আমি একটু বিরক্ত হয়ে এই কথাটা তুললাম যে কারণ প্রতি মুহূর্তে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যখনই আমরা কোনো কথা বলি একই প্রশ্ন তোলা হয় যে আমরা ঢাকা শহরে বসে গ্রামের কিছু জানি না, সাধারণ মানুষের কথা জানি না। সেটা করে কিন্তু আজকে আমি এখানে জি আমি কথা শেষ করে নেই, তারপরে বলুক। কিন্তু এই কথাটা তো এসেছে, তাই না, নফেলের মুখ থেকে। যদি তিনি না বলে থাকেন সেটা ভিন্ন কথা। আরেকটা কথা হলো যে আমি আমার জায়গা থেকে যেটুকুন বলতে চাই সেটা হলো যে আমি যদি কোনো কাজ না করে থাকি, সেটার জন্য যদি কেউ আমাকে ধন্যবাদ জানায়, আমি কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ধন্যবাদটা ফিরিয়ে দিব যে দেখেন আমি এই কাজটা করি নাই, আমি এই ধন্যবাদটা মানে আমার প্রাপ্য নয়, যার প্রাপ্য তার কাছে ধন্যবাদটা পৌঁছে দিন আপনারা। তো সেটা যখন এখন পর্যন্ত হয়নি, আমরা অপেক্ষা করব যে সেটা হয় কিনা আনুষ্ঠানিকভাবে, সেটা একটা ভিন্ন কথা। আর বারবারই নফিল বলছেন যে হেফাজতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি, কিন্তু পরিষ্কার তো আমরা ফুটেজ দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধু কন্যা, কিভাবে ঝুঁকে যেই ব্যক্তি নারীদের সম্পর্কে কুৎসিত উক্তি করতে পারেন তার পাশে যে কীরকমভাবে কথা বলছেন। এখন এটা হতে পারে যে তিনি প্রধানমন্ত্রী, সবার সঙ্গেই সেরকমভাবে কথা বলবেন, সেটাও আমরা দেখতে চাই যে যেটা মুন্নি প্রশ্ন তুলেছিল যে সবার সঙ্গে তিনি সেরকমভাবে কথা বলার সুযোগ দেন কিনা, সেটাও আমাদের একটা দেখার ব্যাপার রয়েছে। আর তাছাড়া যে বিষয়গুলি এখানটা পরিষ্কার হওয়া উচিত যে আজকে আমরা যে আলোচনাটা করছি শুধুমাত্র এই ভাস্কর্য সরানো কিংবা ভাস্কর্য বসানোর কথা বলছি না। আমরা যেই কথাটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো যে একটি বিশেষ সম্প্রদায়ের শক্তি প্রদর্শনের ভিত্তিতে তাদের কাছে নতজানু হয়ে, তাদের কাছে আপোষকামিতা করে যে রাজনীতির নীতিগুলি নেওয়া হচ্ছে সেটা। এবং 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিন্তু আমরা সবাই মোটামুটিভাবে স্বীকার করে নেই যে একটি মুক্ত অবাধ নির্বাচন হয়েছিল। এবং সেখানে আওয়ামী লীগের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেই ম্যানিফেস্টোর ভিত্তিতেই কিন্তু সবাই তাদেরকে ম্যান্ডেটটা দিয়েছিল। এরকমভাবে একটা বড় সংখ্যালঘু আসন তারা কিন্তু সংসদে পেয়েছিল। এবং সেই ম্যানিফেস্টোতে যে ওয়াদাটা ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার এবং এত সাফল্যের সঙ্গে হয়েছে, সেটার জবাব তো বাংলাদেশের কৃতজ্ঞ মানুষ তো অবশ্যই দেবে এবং সেটা দেওয়ার কথা। বলছেন যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা কি বার্তা পাচ্ছেন, সেটা আমার একটা প্রশ্ন। বার্তাটা কি পাচ্ছেন সেটা হচ্ছে কথা, যে বার্তাটা কি পাচ্ছেন যে তারা এই ভাস্কর্য সরিয়ে ফেলার পক্ষে কথা বলছেন, ভাস্কর্য রাখা না রাখা নিয়ে তারা কথা বলছেন, তাহলে সেটা এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়ালো কিসের জন্য আজকে? জি, আমি একটু শিউলির কাছে যাই, শিউলির পরে আমি মহিবুল হাসান চৌধুরীকে সুযোগ দিতে চাই। শিউলি, আমি খুব সংক্ষেপে কিন্তু কয়েকটা বিষয়ের উপর নিয়ে একটু বলতে চাই। প্রথমে বলতে চাই আমি আসলে মহিবুল হাসান চৌধুরীর বলা এবং আপার বলার প্রেক্ষিতেই বলছি যে আমার মনে হয় যে এই ধরনের স্টেরিওটাইপ থেকে বের হয়ে যাওয়ার সময় বোধহয় উত্তীর্ণ হয়ে গেছে, যে বিদেশে থাকলে কম জানবে কিংবা ঢাকা শহরে বসে এবং আমরাই শুধু যাই, এটা যে কত রকম একটা বোকার স্বর্গে বসবাস করা। আমি ওয়াহিদুল হকের কাছে গান শিখেছি 64 জেলায়, সেই আমলে উনি ঘুরে ঘুরে গ্রাসরুটে গান শিখিয়েছেন, আমাদের সাথে করে নিয়ে যেতেন। এবং আমি নিজে নৃবিজ্ঞানের ছাত্রী, আমাদের কাজই হচ্ছে মাঠে প্রান্তরে কাজ করা ছিল। আমি ছাত্র রাজনীতি কালচারাল উইং এর সাথে জন্মের পর থেকে সম্পৃক্ত ছিলাম। মহিবুল হাসান চৌধুরী, আমি শুধু আজকে আমার কথা বলছি না, আপনি ভবিষ্যতে একটু আপগ্রেড করেন এবং স্বদেশ ভার্সাস বিদেশের সীমারেখাতে কিন্তু ফ্লুইড হয়ে গেছে। এখানে থেকে যেই লেভেলে কন্ট্রিবিউট করা সম্ভব মৌলিক ভাবে, এটা আপনি ভাবতে পারবেন না। আপনি বিষয়টাতে আরেকটু আপগ্রেডেড হন। হ্যাঁ, অনুরোধ রইল। আমি নিজেও বিদেশে ছিলাম, তবে আমি এখানে একটু অ্যাড করতে চাই। আমি এখানে কারোর প্রতি অসম্মান করে, আমি অসম্মান করে কিন্তু আমি বলিনি কথাটি। আমি হচ্ছে আমি আমার কথাটি শেষ করিনি, আপনার ফ্লোরে আপনি বলুন। আমি কাউকে অসম্মান করে কিন্তু এটা বলিনি। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর পড়িয়েছি, আমি সহকারী অধ্যাপক ছিলাম। আমি একেবারে রাজনীতিটা খুব কাছ থেকে দেখেছি।
দেখেছি এবং অংশগ্রহণ করেছি, এবং সাধারণ মানুষ তো বটেই। একটি টিভি অনুষ্ঠানে আমি দেখে থাকি শাইখ সিরাজের, যেটা আমার মনে হয় যে বাংলাদেশকে আমি দেখি। যাই হোক, তো এবারে আসি ফোনটার প্রসঙ্গে, যে মারুফ রসুল চমৎকার একটা কথা বলেছেন যে এই কণ্ঠস্বর কার, এ কি কোনো এলিয়েনের নাকি এটাই সেই সাধারণ মানুষের, যার কথা মহিবুল হাসান বললেন যে তারাই নাকি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করেন। আমি মনে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, একটা দেশ কতটুকু সভ্য, একটা নেশন স্টেট, সেটা কিন্তু তার মেজরিটি কতটা ভালো আছে তা দিয়ে কিন্তু নির্ণীত Correct. হয় না। পৃথিবীর ইতিহাস কিন্তু তাই না। এখানে আমাকে যিনি ফোন করলেন তিনি, আমার মনে হয়েছে যে তিনি হিন্দু জি সম্প্রদায়ভুক্ত। দেবাশিস তেমনি নাম ভাবে বলেছেন। যত প্রান্তিক মানুষ আছেন, এলজিবিটি, আজকে সমকামীরা থেকে শুরু করে পাহাড়ি মানুষ, পাহাড়ে যে জি অনাচারগুলো হচ্ছে, হ্যাঁ, এবং এথনিক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি, তাদেরকে কতটুকু সুরক্ষা করা গেল। আজকে আমরা ভারতকে যখন ধিক্কার জানাই, কেন সেখানে যখন মুসলিমদের অধিকার সুরক্ষিত হচ্ছে না, তো বাংলাদেশে তখনই আমরা বলতে পারবো যে আমরা কার্যকর কিছু করতে পেরেছি, বা ল মেকাররা বলতে পারবেন যখন আজকে এই ফোনটা না আসবে, কিংবা যিনি ফোন করেছেন তিনি যাতে অনেক আশাবাদের কথা বলতে পারেন। আচ্ছা, এবারে আবার মহিবুল হাসান চৌধুরীর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি। এটা কিন্তু একেবারে অন্ধের মতো বালিতে মুখ গুজে থাকার মতো একটা বিষয়। আমি শুধু আপনাকে বলছি না, আমি ওভারঅল বলছি যে বিচ্ছিন্ন শক্তি, এই বিচ্ছিন্ন যারা, তারাও কিন্তু এলিয়েন না, তারা কিন্তু ভিন গ্রহের না, তারা কিন্তু আমার আপনার ভাই বোনই, তারা কিন্তু আমার দেশের মানুষ। এখন আপনি বলছেন যে তারা উগ্রবাদী শক্তি এগুলা চাইছে। আমি যদি এভাবে একটা ডিনামিজমকে ব্যাখ্যা করি খুব সংক্ষেপে, আমি তো বাংলাদেশে দুইটা পরিষ্কার ডিনামিক্স দেখতে পাই, কারণ সংস্কৃতি একটা চলমান বিষয়, এটা কিন্তু কোনো স্থবির বিষয় না। সেই জায়গাটায় আমি ভাস্কর্য চাই বনাম চাই না, এরকম যদি একটা মোটা দাগে সরলীকরণ জি করি, ভাস্কর্য চাই না কিন্তু ডেমোগ্রাফিক্যালি বা সংখ্যাতাত্ত্বিক ভাবে বড় না হলেও এটা কিন্তু পাওয়ারফুল হয়েছে, যে কোনো কারণেই হোক, জি দে আর পাওয়ারফুল, ওরা কিন্তু পাওয়ারফুল ভয়েস। এবারে চলে আসি মহিবুল হাসান এটাতে চৌধুরী জি যাদেরকে বললেন যে, আপনি আমাকে একটু শেষ করতে দেন মহিবুল হাসান চৌধুরী, আপনি যাদেরকে বললেন যে বিচ্ছিন্ন শক্তি, এখন আমি একটু সমাজতাত্ত্বিক একটা দিকে নজর দিতে চাই। আজকে যে এত হিজাব, আজকে যে এত নিয়তি নির্ভর সমাজ, যেটা আমাদের না একাত্তরের স্পিরিট, না জি আমাদের বাঙালি হুম আহ, আহ, সত্তা, সেই জিনিসটা যে হলো, আপনি একটু যোগসূত্রগুলো আবিষ্কারের চেষ্টা করেন যে এরাই কিন্তু ভাস্কর্য চাই না, সাইলেন্ট ফোর্স, সরাসরি না হলেও জি এদেরকে কিন্তু তারা পাবে। এখানে ভাস্কর্য চাই, তারা কিন্তু এদেরকে পাবে না আজকে যে এরকম ভাবধারা। এখন আমি যদি সংস্কৃতিক দিকে যাই, আর তো সমাজতাত্ত্বিক বিশ্লেষণে যাই, যে দরিদ্রদের জীবন, সেটা কি আমরা জানি, তাদেরকে প্রতিনিয়ত বন্যা খরা মোকাবেলা করতে হয়, তাদের অর্থনৈতিক দারিদ্র্য এবং অনিশ্চয়তা থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন বলছি উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক ভাবে জি মানুষ না খেয়ে মরছে না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র পকেটে টাকা থাকলেও নগরে আজকে যেটা হচ্ছে সেটাও কিন্তু নিশ্চয়তা কি ফুলফিল করে না, এবং মানুষ না খেয়ে মরছে সেটাও কিন্তু ফুলফিল করে না। কেমন কালো টাকা, যে তারও কিন্তু মনস্তাত্ত্বিক অনিশ্চয়তা আছে, হ্যাঁ, এবং সামাজিক অনিশ্চয়তাকে আপনি কিভাবে দূরে সরিয়ে রাখবেন, সেটি কি বিচ্ছিন্ন? জি আজকে যখন বাবা ধর্ষণের মেয়ের বিচার না পেয়ে রেল লাইনের নিচে জি শুয়ে পড়ছে, আমি যখন জানি না আমার সন্তান কেন, আমি নিজে ফেরত আসতে পারবো কিনা ধর্ষিতা না হয়ে, অন্ধকার হয়ে গেলে, হ্যাঁ, থেকে শুরু করে যে সামাজিক যে অনিশ্চয়তা এবং অনাচার, সেই জিনিসগুলো থেকেও কিন্তু আপনার যে ফেট বেসড সোসাইটি, আমি কিন্তু জানেন মুন্নি কখনো প্রতিপক্ষ শব্দটা ব্যবহার জি করতে চাই না। আজকে আবুল কালাম স্যার একটা কথা জি প্রাসঙ্গিক জি ভাবেই তিনি বলেছেন, জি আমি কখনোই সচেতন এবং অবচেতন ব্যবহার করতে চাই না। ওরা আমাদের ভাই বোন, ওরা আমাদের সমাজ, জি ওরা আমাদের অংশ। কিন্তু সেই জায়গাতে এই যে নিয়তি নির্ভর এটার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে কি আমরা নিশ্চিত করতে পেরেছি, জি চলবে আমার সামাজিক সুশাসন, সামাজিক সেই স্থিরতার জায়গাগুলো কিন্তু আনলে পরে জি এই নিয়তি নির্ভরতার প্রতিও কিন্তু মানুষ কম ঝুঁকবে, আমি বিশ্বাস করি। জি এটা আমি শিউলি আপাতত করতে চাই। আরেকটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শিউলি আমার মনে হয় হ্যাঁ অনেকগুলো অনেকগুলো পয়েন্ট এসছে এবং মহিবুল হাসান চৌধুরী আপনার কথার পেছনে অনেক অনেক পয়েন্ট নিয়ে উনি বসে আছেন। এগুলো আমি ডেফিনেটলি রাজনৈতিক ইস্যু। আমরা পলিটিক্স প্লাস শুরু করছি, আমাদের দুটি আয়োজন একসাথে করেই আমরা আহ, এই আয়োজনটি সাজিয়েছি। সহকর্মী নুরসাফা জুলহাস পলিটিক্স প্লাস নিয়ে আছেন, আমরা সকলেই আছি এই পুরো আয়োজনটিতে। পলিটিক্স প্লাসে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত পলিটিক্স প্লাসে। আমরা নিউজ আওয়ার এক্সট্রার আয়োজনে আছি, সেখানে পলিটিক্স প্লাসের এই পর্বে আমরা
সমস্ত অতিথিরাই আছি এবং আমার সহকর্মী মুন্নি শাহ আপনাদের সাথে আছেন। যে আলোচনাটা চলছিল এবং সেইখানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল তিনি কোন সাধারণ মানুষের বার্তার কথা বলছেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেই প্রশ্নটি যেমন রেখেছেন, একই সাথে কানাডা থেকে যিনি যুক্ত আমাদের সাথে ফারজানা আজিম তিনিও একইভাবে প্রশ্নটি তুলেছেন যে কোন সাধারণ মানুষের বার্তা। সম্ভবত ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী তিনি তার উত্তর করতে চান, আমরা তার উত্তরটি নিয়ে আসি, তারপর অন্য আলোচনা। কি নিশ্চয়তা দিচ্ছে এই উন্নয়নের পাশাপাশি সামাজিক অনিশ্চয়তা, ফেথ বেস, আমরা নিয়তি নির্ভর সমাজের মধ্যে মানুষের এক ধরনের ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে, সেই জায়গায় আসলে বর্তমান সরকার কি নিশ্চয়তা দিচ্ছে? মহিবুল হাসান চৌধুরী ব্যারিস্টার। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে কাউকে উদ্দেশ্য করে এই যে ঢাকার বাইরে রাজনীতি করা বা না করা এই বিষয়ে আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কোনো ধরনের কেউ যদি সেখানে দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে কথাই বলতে চেয়েছি সেটি হচ্ছে আমরা যখন রাজনীতির মাঠে নামি তখন আমরা জনগণের কাছ থেকে যেই বিষয়টি উপলব্ধি করি সেটি হচ্ছে আমাদের রাজনীতি সম্পর্কে, আমাদের সরকার সম্পর্কে, আমাদের দল সম্পর্কে একটি বিশাল অপপ্রচার একটি সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচারের কথাটা আমি এখানে বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে একটি সুনির্দিষ্ট ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী যেভাবে করে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে যে অপপ্রচার চালাচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য আদর্শিক অবস্থান থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে অনেক দুর্বলতা আছে, আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, কিন্তু সমাজের প্রত্যেকটি গোষ্ঠীর সাথেই তো আমাকে এঙ্গেজ করতে হবে। আমাকে তো কনস্ট্রাকটিভলি এই কওমি মাদ্রাসার যারা ছাত্র আছে তাদের সাথেও এঙ্গেজ করতে হবে, তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে তাদেরকেও আমাদের মূল ধারার সাথে আনতে হবে। একটি অনগ্রসর জাতিগোষ্ঠীকে আমি অনগ্রসর বলছি এজন্যই যে তারা চাকরি বাকরি থেকে যখন বিচ্যুত, সেখানে যারা তাদের সামাজিক অনিশ্চয়তা যেখানে আছে সেখানে ফেথ বেসড একটা সমাজের দিকে আমরা এগুচ্ছি, সেটা হতে পারে। কিন্তু আমি আসলে এখানে নিরাশ হতে চাই না, কারণ আমরা যেই দেশকে উন্নয়নের যে ধারায় নিয়ে গিয়েছি সেখানে উনি একটি কথা বলেছেন, যিনি কানাডা থেকে বলেছেন যে হিজাব বেসড মহিলাদেরকে তিনি দেখছেন হিজাব পরে কর্মক্ষেত্রে আসছেন। আসলে এই জনগোষ্ঠীটাই কিন্তু একসময় কর্মক্ষেত্র থেকে, ওয়ার্কফোর্স থেকে কিন্তু বিচ্যুত ছিল। তারা এখন কর্মসংস্থানের জন্য তারা আসছেন, আরবান এরিয়াতে আসছেন, হিজাব পরে আসছেন নাকি হিজাব ছাড়া আসছেন, কিন্তু তারা মোর ভিজিবল। আমি এটাকে আসলে একটি পজিটিভলি দেখতে চাই যে তারা আসলে আমাদের মূলধারার অর্থনীতিতে তারা সম্পৃক্ত হচ্ছেন। আর রাজনৈতিক যেই বিষয়টি যে একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর সাথে আমাকে তো এনগেজ করতে হবে, আমাকে তার সাথে ডায়ালগ করতে হবে, এবং এটা রাজনৈতিক প্রক্রিয়া, আমি কাউকে এক্সক্লুড তো করতে পারি না। তিনি নৃবিজ্ঞানী, আমিও নৃবিজ্ঞানের ছাত্র। আমরা মাঠে ময়দানে নৃবিজ্ঞানী হিসেবে আপনি একটা বিষয় আপনি অবজার্ভ করেন, আর রাজনীতি যখন করতে যাবেন তখন রাজনৈতিকভাবে আপনাকে একটি আদর্শিক অবস্থান থেকে আপনাকে আপনার আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যখন প্রতিষ্ঠা করতে যাই, আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা যখন আমরা বলতে চাই, তখন সেই সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যারা 21 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং ধর্মীয় গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে ধর্মীয় রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, তাদের সেই যে বিশাল যেই তাদের যে আর্থিক যেই সক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি, তাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা তারা তৈরি করেছে, তারা একটি প্রজন্ম সৃষ্টি করেছে। মহিবুল হাসান চৌধুরী, তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু বেগ পেতে হয়। একটা জায়গায় একটু পরিষ্কার করবেন, ইনক্লুসিভনেসের কথা বারবারই বলছেন, মূলধারার কথা বলছেন, এবং একটার সাথে আরেকটা যেন আমরা গুলিয়ে না ফেলি। আপনারা বলছেন যে হেফাজতের দাওরা শরীফে তাদের যেই শিক্ষার মর্যাদাটা উত্তীর্ণ করা হলো, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই কিন্তু দ্বিমত নাই। কিন্তু সেই আপনি শিক্ষার মর্যাদাটা এক জায়গায় আনার জন্যে আমাদের প্রচলিত শিক্ষার মধ্যে যখন নাকি হাত দিলেন, তখন আমার একজন লে পার্সন হিসেবে আমার প্রশ্ন, হেফাজতে ইসলাম কি আপনাদের সঙ্গে আলোচনায় কি এরকম একটি জায়গায় একমত হয়েছিল যে আপনারা আপনাদের বইগুলা চেঞ্জ করেন, তাইলে আমাদের আর 6টা 7টা 8 ধরনের সিলেবাস থাকবে না? আমি বলছি হেফাজতের কথা। হেফাজতে ইসলামের কত ধরনের সিলেবাস সেটা আপনি নিশ্চয়ই জানেন, এবং সিলেবাসের হদিস আপনাদের কারো কাছেই নাই যে ওখানে কি পড়ানো হয়। সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সেটাই আমরা চেষ্টা চালাচ্ছি। আমি শুধু একটু স্পষ্ট করে জানতে চাই, তাইলে
আসলে আমাদের স্ট্যান্ডার্ড নামানো নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। না, এবং আপনারা মূলধারার কথা বলছেন, তারা একটু পিছিয়ে পড়া, তাহলে ওদের জন্য বাজেট কেন বাড়ান না, এবং এদের জন্য কেন ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন না, এবং এদেরকে আরো বেশি ইনসেনটিভ দিয়ে তারা যেন একেবারে বর্তমান এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারে, সেটার জন্য আরো একটি ক্র্যাশ প্রোগ্রাম কেন নিচ্ছেন না? কেন আমাদের প্রচলিত শিক্ষার উপরে হাত দেওয়া হচ্ছে, কেন মূর্তির উপরে হাত দেওয়া হচ্ছে, কেন মুক্তিযুদ্ধের চেতনার উপরে হাত দেওয়া হচ্ছে? আপনি বলবেন আপনার এগ্রিমেন্টটা কোন জায়গায় করেছেন? আমি এই যে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার উপর হাত দেওয়া হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যেই কাজটি করেছে যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগ ৭২-এর সংবিধানকে পুনঃপ্রবর্তনের মাধ্যমে যে কাজটি করেছে, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল কিন্তু করেনি। আপনারা আস্থা রাখুন, বঙ্গবন্ধু কন্যার উপর আস্থা রাখুন। অবশ্যই এটার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার কথা, ভোটও পাওয়ার কথা। না, বঙ্গবন্ধু কন্যার উপর আপনারা আস্থা রাখুন, আপনারা আস্থা হারিয়ে ফেলবেন না। এটার জন্য কংগ্রেচুলেশন, অভিনন্দন, এবং আপনারা ভোটও পাবেন। কেন কনফিডেন্সের অভাব? না, আমাদের তো কনফিডেন্সের অভাব নেই। তারা আমাদের ব্যাপারে যে অপপ্রচার চালাচ্ছে, আমরা প্রমাণ করে দিতে চাই আমরা দেশের প্রত্যেকটি জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় আনবো। আমাদের দেশে কিন্তু অর্থনীতির যে অগ্রগতি হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করব। আমরা শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে শুধুমাত্র রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন না হলে কিন্তু আমার আদর্শ কখনোই বাস্তবায়িত হবে না। সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদের মুখে কি এসব মানায়? তাহলে আপনারা কি কাজ করেন? তাহলে একজনের উপর নির্ভরশীলতা, উনাকে আপনারা চাপে রাখেন, আপনারা কোনো কাজ করেন না, প্রচার অপপ্রচারের আপনারা কথা বলেন। সেই অপপ্রচারের প্রতিহত করার জন্যই তো আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আমরা যে সুযোগে আপনাদেরকে আতাত করতে হয়। আমরা তো আতাত করিনি, এটা একেবারে অপপ্রচার, আমরা কখনোই আতাত করিনি। সাংগঠনিক কাজে আছেন, তারা যার দায়িত্বটা পালন করেন না। অবশ্যই আমরা পালন করছি, আমরা কখনোই হেফাজতের মতন উগ্রপন্থী শক্তির সাথে আমরা কখনোই আপোষ করিনি। কওমি মাদ্রাসার একটি নির্দিষ্ট গোষ্ঠী আমাদের সাথে মতামত নেওয়ার জন্য সরকারের সাথে অংশগ্রহণ করছে। আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আছে, যে মূলধারার কথা যেটা বলা হচ্ছে, তাহলে বাংলাদেশের মূলধারাটা কি? বাংলাদেশের মূলধারাটা কি? বাংলাদেশের ব্র্যান্ডিংটা কি? এবং বারবার অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন একটা অবশ্যই অত্যন্ত জরুরি বিষয়। আমাদের থেকে অনেক অনেক ধনী দেশ আছে যারা খুবই রক্ষণশীল। সৌদি আরব আমাদের থেকে অনেক বেশি ধনী, মধ্যপ্রাচ্যের সব দেশগুলি আমাদের থেকে অনেক বেশি ধনী, তাদের অর্থনৈতিক উন্নয়ন আমাদের থেকে অনেক বেশি হয়েছে। সেটার সঙ্গে ধর্মনিরপেক্ষতা একেবারে এইভাবে বেঁধে দিচ্ছেন কেন আপনি? যে অর্থনৈতিক, একটা মিনিট আমি প্রশ্নটা শেষ করি, যে অর্থনৈতিক উন্নতি হলেই ধর্মনিরপেক্ষতা হবে, এটা কি পূর্ব শর্ত? এটা পূর্ব শর্ত নয়। তাহলে তো সৌদি আরব ধর্মনিরপেক্ষ হতো, তাহলে তো মধ্যপ্রাচ্যের অনেক দেশ ধর্মনিরপেক্ষ হতো, তাহলে অনেক পশ্চিমা দেশও ধর্মনিরপেক্ষ হতো, যেটা আমরা এখন নালিশ তুলি যে তারা আসলে ধর্মনিরপেক্ষ নয়। ভারত ভীষণভাবে আমাদের থেকে অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে আসছে, ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এখন। কাজে এটা সেইভাবে পূর্ব শর্ত হিসাবে যদি ধরেন, আমার মনে হয় ভুল করা হবে। তবে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি আওয়ামী লীগের একজন প্রতিনিধি হিসাবে, তাহলে আপনারা বাংলাদেশের মূলধারাটা কি মনে করছেন? হ্যাঁ, এনগেজ করতে হবে। আমি মূলধারার সংজ্ঞা পাল্টে গেছে কিনা, হ্যাঁ পাল্টে গেছে কিনা একটা উদাহরণ এখানটায় দিই। বারবারই আমাদের কাছে এই প্রশ্নটা এবং এই উদাহরণ এসেছে যে নেলসন ম্যান্ডেলা ডি ক্লার্ককে তার মন্ত্রিসভায় নিয়েছিলেন। আমার কথা হলো, যদি ডি ক্লার্ক সে সময় বলতেন যে আমি এখনো বর্ণবাদে বিশ্বাস করি, নেলসন ম্যান্ডেলা তাকে মন্ত্রিসভায় নিতেন কিনা? কাজে আপনারা মূলধারা বলতে কাকে নিয়ে আসছেন, কি জিনিস নিয়ে আসছেন, সেটা আমাদের জানার দরকার আছে। আর যদি মূলধারা হয় যে হেফাজত যেটা ডিক্টেট করবে সেটাই মেনে নিতে হবে, তাহলে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হারিয়ে ফেলছেন। আমরা তো তা করিনি, এটা তো আমাদের ব্যাপারে অপপ্রচার হচ্ছে। আমরা তা করিনি, করেছেন পাঠ্যপুস্তক বদল করেছেন, পাঠ্যপুস্তক বদলের বিষয়টি নিয়ে এখানে তদন্ত হচ্ছে। ছোট বিরতির পরে আমাদেরও জানতে হবে, এরকম একটি চমৎকার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের প্যানেলিস্টরা দিবেন একটা ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আছি পলিটিক্স প্লাস পর্বে নিউজ আওয়ার এক্সট্রা জুড়ে যে আলোচনাটি চলছে, অনুভূতির রাজনীতি, সেখানে কথা বলছেন আমাদের আমন্ত্রিত অতিথিরা। আলোচনা চলছিল, আমি একটু আলোচনার এই পর্যায়ে বিশেষ করে জনাব সুলতানা কামাল, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, আপনাদের তিনজনের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যখন
সাধারণভাবে ক্ষমতায় থাকার তাদের ৮ বছর অতিক্রম করেছে ২ মেয়াদে, এবং প্রায় এই সময়কালে যেভাবে তাদের সাম্প্রদায়িক শক্তি কিংবা ইসলাম ধর্মীয় নিয়ে যারা রাজনীতি করে সে জোটের সাথে যেভাবে নানা পর্যায়ে আপোষ কিংবা এগ্রিমেন্টে আসতে হচ্ছে, তাতে কি ভোটের রাজনীতির কথা আমরা বলছি, কিন্তু আপনারা কি মনে করেন যে কোথাও গত ৪৫ বা ৪৭ বছরে দেশের ভেতরে সমাজের মনেরও কোথাও বদল হচ্ছে বা সমাজ মনেও কোনো পরিবর্তন এসছে, যেটি আমরা নাগরিক সমাজ কিংবা গণমাধ্যম কর্মী কিংবা শিক্ষক গবেষক ঠিকঠাক খেয়াল করে উঠছি না? যদি কেউ একজন শুরু করেন, জনাব সুলতানা কামাল, আপনি যদি শুরু করেন। আমার মনে হয় সেটা হয়েছে, সেটা এইভাবে হয়েছে যে ৭৫ পরবর্তী সময়ে দীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা সাম্প্রদায়িকতাকে এখানটায় বীজ বপন করা হয়েছে, সেটাকে বাড়তে দেয়া হয়েছে। এবং দুঃখজনকভাবে আজকে আমরা যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি, সেখানে আওয়ামী লীগ যেই ভূমিকাটা পালন করতে পারত, আমার ধারণা, আমাদের অনেকেরই ধারণা, আওয়ামী লীগ সেটা করেনি। সুবিধাবাদীর যে রাজনীতি রয়েছে সেটার ভিতরে চলে ঢুকে যে, এবং যে চারা গাছটা কিংবা গাছটা উঠছিল সেটাকে আরও ভালো করে জলসিঞ্চন করেছে। নফেল বারবারই বলছেন, আমি নামটা ভুল বলছি কিনা জানি না, তিনি বারবারই বলছেন যে ৭২-এর সংবিধানকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা সবাই জানি যে ৭২-এর সংবিধানকে ফিরিয়ে নিয়ে আসা হয়নি, সেরকমভাবে সেটা খণ্ডিতভাবে নিয়ে আসা হয়েছে। আমি যদিও ধন্যবাদ জানাই এবং অত্যন্ত গর্বের সঙ্গেই বলতে চাই যে ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি হিসাবে সেখানে ফেরত এসেছে, যেটা আমাদের আবার অনুভূতির কথা আসছে যে আমাদের বিরাট বড় একটা অনুভূতির ব্যাপার সেখানটায় ছিল। কিন্তু আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম সেখানে রয়েই গেছে, বিসমিল্লাহির রহমানির রাহিমও রয়ে গেছে, এবং সেইখানেই আমরা আপোষকামিতাটা দেখি। আপোষকামিতা কাকে বলে? জনাব সুলতানা কামাল, কিন্তু যেটি হচ্ছে সমাজের মনে যদি একটা বিশেষ রাজনৈতিক প্রক্রিয়ার কারণে যদি সমাজের মনে বদল এসে গিয়ে থাকে, তাহলে সেটির চাপ তো আবার রাজনৈতিক দলের উপর পড়বে। সেই চাপের শিকার আওয়ামী লীগ কিনা এই মুহূর্তে? সেইটা নির্ভর করছে তাহলে পাকিস্তান আমলে তো বঙ্গবন্ধুর উপরে রাজনৈতিক চাপ পড়ছিল না? তিনি কিভাবে বারবার করে নিগৃহীত হয়েছেন, কতবার তিনি জেল খেটেছেন, জীবনের কত বছর তিনি জেলে থেকেছেন। তিনি তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন নাই, তফাৎটা হচ্ছে সেখানটায়। আজকে এই রাজনীতিকরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন বলেই এই চাপের কাছে তারা নতি স্বীকার করছেন। এবং আমার একটি কথা এখানটা বলতে হয় যে রাজনীতিকদের আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। যারা রাজনীতি করেন তারাই কিন্তু সমাজ তৈরি করেন। সেই সমাজ তৈরি করার একটা বিরাট বড় নৈতিক দায়িত্ব তাদের থাকেন। সেই দায়িত্বটা আওয়ামী লীগ পালন করছে কিনা, করেছে কিনা, সেই প্রশ্ন আমি রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। জনাব অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনার মন্তব্যটি নিতে চাই। আপনি মনে করছেন কিনা যে সমাজের মন বদলেছে এবং সেটির চাপ পড়েছে রাজনৈতিক দলের উপর এবং তার কারণে তাদের আপোষকামী হতে হচ্ছে? সমাজের মন একেবারে মৌলিকভাবে বদলে গেছে। আমরা যদি ধরি এই ভূভাগে আধুনিক রাজনীতি জনগণের মধ্যে গিয়েছে সেই ১৯০৫ থেকে ১১ এই সময়ের স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই সময় থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত একটা দীর্ঘ সময় ছিল গণজাগরণের যুগ। মানুষের মধ্যকার মহৎ চেতনাগুলো জাগ্রত ছিল, যে নেতৃত্ব ছিল তার সঙ্গে জনগণের নিবিড় সংযোগ ছিল। রাজনীতিতে অনেক কিছু খারাপ ছিল, কিন্তু ভবিষ্যতে ভালো হবে, আমাদের বর্তমান খারাপ, ভবিষ্যতে ভালো হবে, এরকম একটা চেতনা ছিল। এখন সাধারণ মানুষের সঙ্গে কথায় বার্তায় যেটা শুনতে পাই সেটা হলো আমাদের বর্তমান ভালোই আছে, পরিবর্তন হলে আরও খারাপ হবে। আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতায় থাকে, আবার ইলেক্টেড হয়ে আসে, তাহলে ভালো হবে। যদি অন্য কোনো দল আসে তাহলে দেশ চালাতে পারবে না, মারামারি কাটাকাটি আরও খারাপ হবে। এই যে বদলে গেছে, এটা নিতান্ত কোনো এক সরকারের ব্যাপার না এবং অল্প দিনের ব্যাপার না, এটা কন্টিনিউয়াসলি বলা যায় গত ৪০ বছর ধরে বদলাচ্ছে। দ্বিতীয় পরিবর্তন হলো অনুভূতি, আবেগ অথবা চিন্তা আদর্শের। সেটা হলো যে মৌলবাদ বিরোধী আন্দোলন বলে একটা আন্দোলন পরিচালনা করেছে বিবিসি রেডিওর মাধ্যমে ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি। আমি আবার বলছি, ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি বিবিসি রেডিওর মাধ্যমে ১৯৮০-র দশকের একেবারে সূচনা থেকে একটা আন্দোলন পরিচালনা করেছে। এই আন্দোলনে আমাদের দেশের বামপন্থীরা সবার আগে এগিয়ে গেছে এবং তাদের কথাবার্তা, কাজ মৌলবাদের বিরুদ্ধেই বক্তব্য, সাধারণ মানুষের ধর্মবোধে আঘাত লেগেছে। কয়েক বছর পরে আওয়ামী লীগ এই আন্দোলনে শরিক হয়েছে, মাঝখানে গোলাম আজমের বিচার এটা উঠে গেছে, সেটাও এরই অন্তর্ভুক্ত হয়ে গেছে নানা কারণে।
এই আন্দোলনের দ্বারা সাধারণ মানুষের ধর্মবোধ আঘাতপ্রাপ্ত হয়েছে। ধীরে ধীরে লোক তবলিগের দিকে যাচ্ছে, ধীরে না ধীরে কিন্তু বাড়ছে। না আরো না কিন্তু ঘটনা আছে। কিন্তু 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 আপনি যেটি বলছেন এটির আর আমার মনে হয় একটু অন্য আরো বিস্তারিত সময় দাবি করে। আমি সরাসরি বুঝতে চাই আপনি কি বোঝাতে চাচ্ছেন তাহলে কিছু বিশেষ রাজনৈতিক আন্দোলন সমাজ মনকে সাম্প্রদায়িক করে তুলেছে? অবশ্যই আমি একটার কথা উল্লেখ করলাম, নারীবাদী আন্দোলন বলে যে আন্দোলনটা খুব হয়েছে, এতে নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু সাধারণভাবে দেশব্যাপী নারী নির্যাতন অনেক বেড়ে গেছে। সেই দিকে নারীবাদীদের কোনো মনোযোগ নাই। এখন এই নারীবাদী আন্দোলনের মধ্যেও অধ্যাপক কেউ আবুল অনেক কাশেম কথা ফজলুল বলেছেন হক, যারা আজকে ধর্মবোধকে আপনি আঘাত আলোচনায় যে করেছেন। প্রসঙ্গগুলো নিয়ে আসছেন আমরা নিশ্চয়ই বিস্তারিত, কিন্তু আমি শুধু ওইটুকু পয়েন্ট নিতে চাই। আমি একটু যেতে চাই সাংবাদিক প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমান আপনার কাছে, যে আপনি কি মনে করছেন যেটি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বললেন, তিনি সমাজ নিয়ে কাজ করেন, শিক্ষকতা করেন, তিনি মনে করছেন সমাজ মন অনেক সাম্প্রদায়িক হয়ে উঠেছে, যে কারণে রাজনৈতিক দলকেও আপোষকামিতার পথে যেতে হচ্ছে। আপনি কি একমত এটির সাথে? আমি আমি সদ্য শিক্ষকের সঙ্গে সম্পূর্ণ একমত নই। হ্যাঁ, আমাদের মনোজগতে একটা পরিবর্তন তো অবশ্যই কারো কারো এসছে, এবং সবাই এসছে একেবারেই বদলে গেছে এটা আমি মনে করি না। সেটি হচ্ছে যে দেখুন, আমাদের উপরে দীর্ঘদিন যাবৎ আমাদের অত বড় একটা যুদ্ধ, একটা অর্জন, সব কিছুকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। সেটি আস্তে আস্তে এখন আস্তে আস্তে আবার চেঞ্জ হচ্ছে। আবার এই যে দীর্ঘ সময়ে আমি বলতে যাচ্ছিলাম তখন, এই যে 70 লাখ কওমি মাদ্রাসা, আমরা একটা জিনিস ভুল করে ফেলি, আমরা হেফাজত আর কওমি মাদ্রাসাকে এক করে ফেলছি। যেমন নাকি আমাদের সদ্য সুলতানা কামাল বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি সবাইকে এইভাবে নিচু হয়ে করেন, কথা বলেন না। এটা ঠিক, এটা না। বাস্তবতা হচ্ছে ওই ভদ্রলোকের বয়স ছিল 93, ওই ভদ্রলোক একটা হুইল চেয়ারে, তিনি উঠতে পারেন না দেখেই তাকে একটু নিচু হয়ে জিজ্ঞেস করছিলেন আপনি কেমন আছেন। আমি সাংবাদিক হিসাবে বলবো, হ্যাঁ, যদি এদের সঙ্গে না বসতে হতো তাহলে ভালো ছিল, কিন্তু কওমি মাদ্রাসাকে একেবারে আমরা অ্যাড্রেস যদি না করি তাহলে তারা ওই অন্ধকার বিবরে বসে বসে চাপাতি ধরাবে এবং আমাদের ঘাড়ে কোপ মারার জন্যে। আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখব যে আপনি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের, সেটি গঠিত হয়েছিল 9ম শতাব্দীতে। ধর্মতত্ত্ব নিয়ে সেটি শুরু হয়েছিল, কিন্তু সেই আল আজহার বিশ্ববিদ্যালয় আজকে পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। একইভাবে তার 2 বছর পরে 11শ শতাব্দীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেটিও প্রথম শুরু হয়েছিল খ্রিস্টান ধর্মতত্ত্বকে পড়ানোর জন্যে। সেখানে যেটি হচ্ছে অক্সফোর্ড, যেহেতু এটা ইংরেজি ভাষাভাষী অঞ্চলে ছিল, তাই ওটার ইনস্ট্রাকশন ছিল ইংরেজি, আর আল আজহারের ছিল আরবি। এখন আমাদের এখানে আস্তে আস্তে সেগুলি তো চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানেও এই কওমি মাদ্রাসাকে যদি করতে হয়, তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হলে তাদেরকে তো কিছুটা স্বীকৃতি দিতেই হবে। আমি মনে করি জনাব শফিকুর রহমান, আমরা আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। বিরতির পরে সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আপনাদের কাছে। সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এখানে জনাব সুলতানা কামাল আছেন এবং অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনাদের যদি ধারণা হয়ে থাকে যে অনেক দূর, কিংবা কেউ বলছেন পুরোটাই সমাজের মন বদলে গেছে, তাহলে আমরা গণমাধ্যম কিংবা নাগরিক সমাজ আমরা এতটা সময় ধরে এটা বুঝতে পারিনি কেন, এবং সেটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা নেইনি কেন? বিশেষ করে যখন বলা হয় যে গণমাধ্যম যেমন হবে রাজনীতি তেমনই হবে, কিংবা নাগরিক সমাজ যেমন হবে তেমনই রাজনীতি হবে, তাহলে আমাদের দায়ের প্রশ্নটি কিভাবে আপনারা উত্তর করবেন জানতে চাইব ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, পলিটিক্স প্লাসে আমরা আলোচনায় আছি। আলোচনার আগে একটি প্রশ্ন ছিল, যদি জনাব সুলতানা কামাল আপনি উত্তরটা দিয়ে শুরু করেন।
প্রশ্নটা যদি আমি মনে রেখে থাকি ঠিক মতন, সেটা হলো হ্যাঁ, যে আমাদের দায় যেটা আছে, দায় তো অবশ্যই রয়েছে। আমি বিশ্বাস করি যে আমরা এত চমৎকার একটা মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম কিসের জন্য, যে একেবারে 47-এর পরবর্তী সময় থেকে 71 পর্যন্ত আমাদের রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, নারী আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, প্রতিটি আন্দোলন কিন্তু একটা অভিন্ন আদর্শের ভিত্তিতে সামনে এগিয়েছে। সেটা হলো যে মানুষের অধিকার নিশ্চিত করা এবং সেটা প্রতিষ্ঠা করা, সেটা রক্ষা করা। প্রত্যেকে সেই ব্যাপারে একমত ছিলেন এবং সেইভাবেই আন্দোলনগুলি হয়েছে। একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে রাজনীতিতে সংস্কৃতি নেই, সংস্কৃতিতে রাজনীতি নেই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব কিছু। এবং আমি মনে করি যে রাজনীতিকরা এখানে সবচেয়ে বেশি গুরুদায়িত্ব পালন করেন, সেই জন্যই তারা আমাদের এত সম্মানীয় ব্যক্তি, সেই জন্যই তাদের এত মূল্য সমাজে। আমরা তাদের সঙ্গে সঙ্গে চলি, কিন্তু রাজনীতির একটা দায়িত্ব থাকে এই ধারাগুলিকে সমর্থন দেওয়া। রাজনীতি কোন ধারাগুলিকে সমর্থন দিবে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে সমাজটা কোন চরিত্র ধারণ করবে। তবে আমি আমার কথা বলতে পারি যে আমি সেই দায়টা স্বীকার করি, সেই জন্য আজকের রাত 10:30 পর্যন্ত এখানে বসে আছি এবং আমাদের নাগরিকের মনোভাব নিয়ে উঠে দাঁড়াতে হবে। আমরা কিন্তু কোনো ঔপনিবেশিক দেশের প্রজা নই, আমরা নাগরিক, সেই নাগরিক অধিকারের চেতনা থাকতে হবে। আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি মারুফ কামাল বোধহয় যোগ করবেন এটা নিয়ে। মারুফ। আমি শ্রদ্ধেয় সুলতানা কামাল আপার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। তবে একটি জায়গায় আমি যে আলোচনাটি আগে হচ্ছিল যে আমরা আসলে যে কোন বিষয়টি আমাদের সমাজের মানুষ পরিবর্তন করছে, আসলে মানুষের পরিবর্তন হচ্ছে বলে কি রাজনীতির উপরে চাপ হচ্ছে, নাকি রাজনীতিবিদের পরিবর্তন হচ্ছে বলে মানুষের উপর চাপ হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে আমাদের রাজনৈতিক কাঠামো, যেটি একটু আগে সুলতানা কামাল আপা বললেন যে রাজনীতি যখন সংস্কৃতি থেকে বিযুক্ত হয়ে গেছে, সেটার যে একটি প্রভাব, সেই প্রভাবটা আসলে সমাজের মানুষ কাঠামোর উপরে পড়েছে। সেই অনুযায়ী আসলে বর্তমান সময়টা গড়ে উঠছে। তো এই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এখন রাজনীতিবিদ কিংবা সাংস্কৃতিক কর্মী কিংবা মানবাধিকার কর্মী এই সমস্ত বিষয়গুলোকে আসলে মানবাধিকার, মানুষের প্রতি যে অনুভূতি, সেই মানুষের অনুভূতিটুকু নিয়ে রাজনীতির সঙ্গে আসতে হবে, আদর্শের জায়গাটিকে একীভূত করতে হবে রাজনীতির সঙ্গে। কারণ যতবারই আপনি বাংলাদেশের রাজনীতি যতবার পরাজিত হয়েছে, ততবার কিন্তু পরাজিত হয়েছে কিছু নির্দিষ্ট বায়বীয় প্রপঞ্চের কাছে। ধর্মানুভূতি, মোল্লাতন্ত্র, সামরিকতন্ত্র, এই বিষয়গুলো দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকারকে রাজনীতিকে বারবার পরাজিত করা হয়েছে। বঙ্গবন্ধু ৭৫-এর ঘটনার পর থেকে রাজনীতি মূলত আসলে আক্রান্ত হয়েছে। আমরা আসলে রাজনীতির কে আক্রান্ত হতে দেব কিনা, বা আবারও সেই ঘুরে ফিরে একই ট্র্যাপে পড়বো কিনা। সঙ্গে কানাডা থেকে যুক্ত আছেন ফারহানা শিউলি। শেষ মন্তব্য একেবারে খুব ছোট্ট করে শেষ করতে হবে, আমরা শেষ দিকে চলে এসেছি। আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছি। এই যে সমাজ মানুষের বদলের কারণে রাজনীতির বদল হয়েছে কিনা, দুই পক্ষ দুরকম বললেন। মারুফ রসুল বললেন যে আগে সমাজ রাজনৈতিক দলের কারণে সমাজ মানুষ। আমার মনে হয়েছে যে জিনিসটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি, মানে গ্রে এবং ফ্লুইড এবং দুটো খুবই আন্তঃসম্পর্কিত। আচ্ছা, এবার ঝটপট চলে আসি। আজকের বিষয়বস্তু কিন্তু অনুভূতির রাজনীতি যদি হয়, এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক ভাস্কর্যের যে মূর্তি বনাম ভাস্কর্য ডিবেটটা আসছে, সেটি নিয়ে এই মুহূর্তে যদি কথা বলে এর পক্ষের লোকজন, তাহলে কিন্তু সেটি অনুভূতির রাজনীতিটাকে আরো উস্কে দিবে নেতিবাচক ভাবে। কেমন আমি বলছি যে এটা কিন্তু ট্র্যাপে পাড়া দেওয়া হবে। তো আমার মনে হয় এই জায়গাটায় এখন একজন যিনি পাবলিক ইন্টেলেকচুয়াল না, তিনি ব্যক্তিগত অভিমত দিতে পারেন কিংবা মৃণাল হকের কাজে প্রসিডিউরাল স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই মুহূর্তে সেটি বলে যে ভাঙাটা ঠিক হয়েছে, এটি কিন্তু অনুভূতির ব্যাপারটাকে আর গোড়ায় আরো জল ঢালবে। সবশেষ কথা হচ্ছে আমি একটু যোগ করতে চাই ফারহানা, আমি একটু যোগ করতে চাই যে যারা এখন মৃণাল হকের শিল্পকর্মের শৈল্পিক দিক নিয়ে নান্দনিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের নান্দনিকতা কি আসলে উস্কে দিল হেফাজত কিনা, মানে হেফাজতের কাছে তারা নান্দনিকতা শিখলেন কিনা, এটা নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আছে। কারণ তাহলে এতদিন ধরে কেন বলেন নাই? আর যখন নাকি আমরা বলছি যে একটা চাপের মুখে এটি মূর্তি কি ভাস্কর্য, কুৎসিত কি বৎখত, সেগুলো নিয়ে সেই ডিবেটের মধ্যেই যেতে চাই না, শুধুমাত্র চাপের মুখে নথি স্বীকারের জায়গাটা নিয়ে আমাদের আপত্তির জায়গা। জি হ্যাঁ হ্যাঁ, এবং না, আমার কথা সেটাই যে একজন ব্যক্তিগতভাবে একজন যে কোনো অভিমত দিতে পারে, কিন্তু তিনি যখন পাবলিক ফোরামে বলছেন তখন সেটি কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ থাকে, তিনি আন্তরিকভাবে বললেও। সর্বশেষ কথা আমার মনে সবার উদ্দেশ্যেই যে একদল মাদ্রাসা ছাত্র হই হই করলো
তাদের দাবি দেওয়া মিটিয়ে দিল, রাতারাতি হেফাজত হয়ে গেল। বিষয়গুলো এরকম করে না দেখে একদম একটা বাক্যে আমি যদি বলি যে আজকের এই ধর্মীয় এই যে অনুভূতির রাজনীতির যে উত্থান, সেটি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক সঠিক কারণটা, শেকড়টা দেখে সেটিকে আমি অনেক পরে, অনেক স্ট্রং শব্দ আমার কাছে মনে হয়, সেটিকে আমরা মোকাবেলাই কিন্তু করতে পারি না, আমরা ডায়াগনোসিস করতে পারি না। আমরা বলছি কারা যেন এসে ভাঙছে, কাদের যেন, এই জিনিসগুলা খুব কাছ থেকে খুব গভীরভাবে দেখে অ্যাড্রেস করে মোকাবেলা করে দেখা যাবে যে প্রতিরোধ। ধন্যবাদ ফারহানা, আপনাকে আমরা পেতে চাই আবারও অন্য কোনো শোতে। নিশ্চয়ই আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটা ছোট্ট প্রশ্ন যদি আমি যুক্ত করি মুন্নি সাহা আপনার সাথে, সেটি হলো যে আপনার অনুষ্ঠানের শুরুতে যেটি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বলছিলেন যে 2 ঘন্টার মধ্যে 5ই মেতে তারা হেফাজতকে সরিয়ে দিয়েছিলেন শাপলা চত্বর থেকে, এবং 2 দিন লাগবে যদি আবার অ্যান্টি পলিটিক্যাল অথবা অ্যান্টি স্টেট কাজ করে হেফাজত কিংবা এই ধরনের অর্গানাইজেশন। আমার প্রশ্নটি হচ্ছে প্রায় 9 বছর তারা ক্ষমতায় আছে, এই 9 বছরে প্রায় 9 বছর, এই 9 বছরে তারা সামাজিক রাজনৈতিক দল হিসাবে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে কেন সাম্প্রদায়িক শক্তিকে বিচ্ছিন্ন করতে পারলেন না সমাজ থেকে, কিংবা তাদের প্রভাব রাজনীতি থেকে দূর করতে পারলেন না, সেইখানে ব্যর্থতা দেখেন কিনা? জি জি জনাব মহিবুল হাসান চৌধুরী। একদম শেষ, আমাদের হাতে খুব একটা সময় নাই। তার সঙ্গে যদি একটু যোগ করে, সুলতানা কামাল বলছিলেন যে আসলে সমাজ মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা রাজনীতিই করে এবং পজিটিভ ভূমিকা রাজনীতিরই আছে। সেক্ষেত্রে যখন নাকি আমরা আওয়ামী লীগের যে নূর সাফা জুলহাস যেই প্রশ্নটি করলেন যে আপনারা কেন 8.5 বছরে এটা করতে পারলেন না বা তাদেরকে আরেকটু ইনক্লুসিভ জায়গায় আনতে পারলেন না, আমরা যখন নাকি বলি আওয়ামী লীগ করতে পেরেছে কি পারে নাই, তখন আমরা কোথায় জানি একটা ছবি দেখি, একজন মানুষের ছবি দেখি, নেত্রীর ছবি দেখি, উনি পারলে হবে আর কারো পারার বোধহয় দরকার নাই। আপনারা ফ্রি এমপি হয়েছেন, আপনারা কি কখনো গিয়ে দলের পক্ষ থেকে বলেছেন, 154 জন এমপি গিয়ে বলেছেন যে আমরা ফ্রি এমপি হলাম, এবার আমরা এমন ভালো কাজ করব, নেক্সট টাইম আপনার আর কোনো অসুবিধা হবে না, সৎ রাজনীতি করতে পারবেন, মাথা উঁচু করে রাজনীতি করতে পারবেন, নতজানুর জায়গায় যেতে পারবেন, এরকম কনফিডেন্সটা কি আপনারা দলীয়গতভাবে দিতে পেরেছেন? প্রথমত আমি ফ্রি এমপি নই, আমি সংসদ সদস্যও নই। আর এখানে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তিনি এখানে তুলেছেন যে আসলে রাজনীতিবিদ হিসেবে আমরা সমাজের কাছে যে আমাদের যে দায়বদ্ধতা ছিল, আমাদের যে আদর্শকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা, আমরা কতটুকু পেরেছি। আমাদের অনেক দুর্বলতা আছে, রাজনীতিবিদ হিসেবে স্বীকার করব, অবশ্যই আমাদের অনেক দুর্বলতা আছে। সমাজকে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের দিকে ধাবিত করার জন্য, জনগণকে ধর্মনিরপেক্ষ আদর্শের দিকে ধাবিত করার জন্য আমাদের যে দায়িত্বটা ছিল, হয়তোবা সেখানে আমাদের দুর্বলতা ছিল। কিন্তু আপনাকে একটি কথা এখানে মনে রাখতে হবে, যে অপশক্তির বিরুদ্ধে আমরা রাজনীতি করছি, তাদের যে পেশি শক্তি, তাদের যে অর্থনৈতিক শক্তি, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সেই পেশি শক্তির সাথে পেরিয়ে উঠতে আওয়ামী লীগের অনেক বেগ পেতে হচ্ছে। তাদের যে অপপ্রচার, তাদের যে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অর্থের সংস্থান, সেটা রাজনীতিটা কি করছেন? অবশ্যই আমরা করছি। আমরা যদি রাজনীতি না করতাম তাহলে আমরা যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমাদের আসলে প্রশ্ন নাই, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনি আমাদের ফলাফল দেখেছেন, আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসছে। আমরা যদি রাজনীতিটা না করতাম, আমাদের প্রার্থীরা বিজয়ী হয়ে আসতো না। আর হেফাজতের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই যে আমরা দেখেছি কোথায় অর্থের সংস্থান কারা দিয়েছে, কোন রাজনৈতিক শক্তি টেলিভিশনে এসে জনগণকে বলেছে হেফাজতকে সহযোগিতা করার জন্য। সেই একটি প্রচন্ড অপশক্তিকে আমরা প্রতিহত করতে হচ্ছে, সেখানে আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে চাই, নাগরিক সমাজকে সহযোগী হিসেবে চাই। শুধুমাত্র সমালোচনা করে জননেত্রী শেখ হাসিনা যে দিকে আমাদেরকে ধাবিত করছেন, সেটাকে আমরা বলবো, অনুরোধ করব যে আমরা সমালোচনাটা গঠনমূলক করি, আমরা সমালোচনা গঠনমূলক সমালোচনা থাকবে, কিন্তু আপনারা যারা রাজনীতি করেন ধাবিত করতে চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা কাজ করবেন, তার সঙ্গে দল বলে তো একটা কথা, অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি, আমরা আপনাদেরকে সহযোগী শক্তি হিসেবে চাই। বড় দলের সবাই যদি কাজ করে, তাইলে কেন নতজানু হতে হবে? তাইলে আমরা নতজানু হইনি, আমরা কারোর সাথে আপোষ করিনি। শেখ হাসিনার নাম করে যারা সুবিধা নিচ্ছেন, দল করছেন, দলের সুবিধা নিচ্ছেন, লীগের সুবিধা নিচ্ছেন, নানা রকমের, আমাদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে অবশ্যই আমরা সেটা কাটিয়ে উঠব, তবে আমরা দেশের প্রত্যেকটি নাগরিককে আমরা আমাদের সহযোগী হিসেবে পেতে চাই। এটা আপনাদের জন্য লজ্জার কিনা সেটা একটু নিশ্চয়ই আওয়ামী লীগেরা জবাব দিবেন। আপনি ঢালাওভাবে সমালোচনা করতে চান সেটা অবশ্যই করতে পারেন, তবে আমি বলবো যে আমরা
দেশের জনগণকে সাথে নিয়ে যেভাবে করে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলাম, আমরা বাংলাদেশকে আমরা 72-এর সংবিধানে আমরা দেশের অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা ছিলেন। অনুভূতি রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, আবারও হয়তো এরকম কোনো বিষয় নিয়ে আগামীতে আবারও দেখা হবে, থাকবেন আমাদের সঙ্গেই।